আজকের এপিসোডটা কিন্তু অনেক ভয়ের। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? চলুন আমরা দেরি না করে শুরু করে দেই ভিডিওটা। তো ঘটনার 2 বছর আগের আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। মাত্র কিছুদিন হলো জাহিদ ভাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যার জন্য বেশ কয়েকজন কিছু সমস্যা নিয়ে এলেও জাহিদ ভাই ফিরিয়ে দিতে বাধ্য হয়। আর আমির সাহেবরা নিষেধ করেছিল জাহিদ ভাইকে যেন তিনি এসব থেকে অনেকদিন দূরে থাকেন। তাদের মধ্যে একজন এসেছিল জাহিদ ভাইয়ের পরিচিত এক ইমাম সাহেবের মাধ্যমে, নাম তার রাসেল। তার বড় ভাইয়ের সমস্যা নিয়ে। ভদ্রলোকের নাম আনোয়ার। তিনি পেশায় একজন ডাক্তার। কিছুদিন আগে তিনি ইমার্জেন্সির ডিউটিতে থাকা অবস্থায় হুট করে পড়ে যায়। তাকে সেই হাসপাতালেই ভর্তি করা হয় যেখানে তিনি কর্মরত ছিলেন। তিনি সুস্থই ছিলেন। এরপর কয়েকদিন থেকে তিনি ঘুমের ঘোরে বেহুশ হয়ে যেতে লাগলেন। আর ঘুম থেকে যদি জোর করে উঠানো হয় আবার সাথে সাথে ঘুমিয়ে যেতেন। নাওয়া খাওয়া কিছুই হচ্ছিল না তার। শরীর শুকিয়ে যাচ্ছিল। তিনি নাকি প্রায় সময় বলতেন যে এমন অবস্থা হওয়ার আগে যে কেউ চাইছে যে তিনি যেন তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেন। তার ঘরের দেয়ালগুলো নাকি তার সাথে রাতের বেলা কথা বলে। তারা নাকি তেমন পাত্তা দেয় না তার কথা, যেহেতু তিনি ডাক্তার মানুষ, ডিউটির চাপে আর কম ঘুমানোর কারণে এমন হচ্ছে। অন্য সবাই পাত্তা দিতে চাচ্ছিল না। তারা তাকে বলেছিল কয়েকদিনের ছুটি নেন। কিন্তু যেদিন ছুটি নিতে যাবেন সেদিন তিনি বাথরুমে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়া হয়, এটা ওটা প্রায় সবকিছুই করা হয়, কিন্তু তার এই বেহুশের মতো ঘোর কাটে না। যদি হুজুর ডাক্তার এসে ঝেড়ে দেন তবে একদিন ভালো থাকে, তারপর আবারও একই অবস্থা। কিন্তু যেহেতু মাত্রই বিয়ের মতো সম্পর্ক তিনি জড়িয়েছে, তাই তাকেও না করে বলে যে অন্য কোথাও দেখেন, মাফ পেয়ে যাবেন, না হলে পরে আমাকে ফোন দিবেন। এটা বলে তার ভাইকে বিদায় করে দেয় আর কি। কয়েকদিন পর একদিন টানা 3টার পর প্রচুর ফোন আসতে লাগলো অচেনা একটা নম্বর থেকে। জাহিদ ভাই আমাতো স্বভাব অনুযায়ী ইগনোর করে ফোনগুলো রাতের বেলা। কিন্তু আসরের পর জাহিদ ভাই সেই ইমাম ফোন দেন, যার রেফারেন্স দেয় ডাক্তার আনোয়ারের ভাই রাসেল হয়, মানে আনোয়ারের ভাই রাসেল এসেছিলেন। তো ইমাম ভাই জাহিদ ভাইকে বলেন যে দেখো ভাই, একটা সমস্যা হয়েছে। এই ডাক্তার আনোয়ার মসজিদে জোহরের নামাজ পড়তে আসছিল মনে হয়, কিন্তু কি না কি হলো, এখন শুধু ঘদঘদ করে আর শক্ত হয়ে বসে আছে। কেউ টেনে হিচড়ে সরাতেই পারছে না। ওদের মান সম্মানের ব্যাপার। তুমি বা তোমার আমির সাহেবকে বলো কিছু করতে, যাতে করে আপাতত আনোয়ার সাহেবকে বের করে আনা যায় সে বিপদ থেকে। মসজিদ ভর্তি উৎসুক মানুষজন, পারলে কিছু করো। এটা শুনে দেরি না করে জাহিদ ভাই বের হয়ে যায় এবং মাগরিবের 10 মিনিট আগে জাহিদ ভাই মসজিদে যায়। এর মধ্যে এত ফোন এসেছে জাহিদ ভাইয়ের ফোনে, যার জন্য তিনি ফোন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। এসে দেখতে পায় প্রচুর মানুষ, যা জামাতের সময় তেমন সমাগম হয় না। জাহিদ ভাইয়ের জন্য এই পরিবেশটা ছিল অস্বস্তিকর। অনেকটা লোকজন এড়িয়ে তিনি ভেতরে ঢুকে দেখতে পায় খত করছে একটা লোক। দেরি না করে তিনি রিং হাতে পরে পিছন থেকে বাম হাত দিয়ে লোকটার চোখ ঢেকে দিয়ে তার মাথার ডান পাশে রিংটা ধরে একটা সূরার কিছু অংশ পড়তে চেপে ধরে। আল্লাহর রহমতে 2 মিনিট পর আনোয়ার পড়ে যান এবং তাকে বের করে নেওয়া হয়। জাহিদ ভাই নিজেও কিছুটা অবাক হয়েছিল, কারণ তিনি ধারণাই করে নাই যে এমনটা কিছু হবে। মনে হচ্ছিল আজ জাহিদ ভাইকে দিয়ে হয়তো কিছুই হবে না, কিন্তু আল্লাহর সাহায্য তো রহমত, তাই না? তো চুপিসারে নামাজ পড়ে লোকজন এড়িয়ে জাহিদ ভাই আনোয়ার সাহেবের বাসায় যায়। সেখানেও একই অবস্থা, শক্ত শটাং হয়ে শুয়ে আছে তিনি এবং খদ শব্দ করছে। জোরে জোরে নিঃশ্বাস দিলে যেমন শব্দটা হয় তেমন খদ করে শব্দ করছে। তো জাহিদ ভাই সবাইকে বের করে দিয়ে আমির সাহেবকে ডেকে আনে। উনি আসেন, কিন্তু জানালার পাশেই দাঁড়িয়ে রইলেন। জাহিদ ভাই ওনাকে বলে দেখুন কি করা যেতে পারে। তো আমির সাহেব বলেন এদিকে আসো। সে জানালার দিকে জাহিদ ভাইকে নিয়ে বলে দেখো তো, ডান দিকের উপরের দিকে কোনায় কিছু বাধা আছে, ওটা খুলে ফেলো। তো জাহিদ ভাই ফোনের আলোতে ঠিকই জানালার গ্রিলে কিছু একটা দেখে বাধা দেখতে পায় কালো সুতা দিয়ে। তো খুলে দেখতে পায় স্ট্যাম্প সাইজের ছবি। আনোয়ার সাহেবের পিছনে দেখতে যাবে এমন সময় আমির সাহেব জাহিদ ভাইকে দেখতে মানা করে। তখনই তিনি বলেন ডাকে সাড়া দিও না। এটা বলতেই জাহিদ ভাইকে কেউ ডাকছিল। ভাই আমি এখানে, ভাই শুনতে পাচ্ছেন? ও ভাই। আমির সাহেব বলেছিলেন একদম চুপ জাহিদ, সাড়া দিও না। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর জাহিদ ভাই আর কিছু শুনছিল না। তো জাহিদ ভাইকে তিনি বলেন যে জ্বালিয়ে দিতে একটা ছবি আগে জ্বালিয়ে দিতে বলে। যতক্ষণে জাহিদ ভাই জ্বালাবে ততক্ষণে উনি আনোয়ার সাহেবকে ঝাড়ফুঁক করবেন। তো জাহিদ ভাই তাদের রান্নাঘরে যে সেই ছবিটা জ্বালিয়ে দেয়। ছবিটা পড়ার সময় চুল পড়ার বিকট একটা গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে।
আর জাহিদ ভাইয়ের বমির উপক্রম হতে লাগে, খুব তীব্র। আমির সাহেবের কাছে তিনি যায় এবং বলে যে 2-3 মিনিট আগে জাহিদ ভাইকে বলে যে 2-3 মিনিটেই জেগে উঠবে ভদ্রলোক, তোমার যা যা জানার জেনে নাও, ঘন্টা 4 মধ্যে আবার একই অবস্থা হবে। এই বাসায় কারোর অস্তিত্ব নেই, কিন্তু এই বাসার ক্ষতি দূর থেকে বসে করা হচ্ছে, তুমি 1 ঘন্টার বেশি থেকো না এখানে, বলে তিনি আমির সাহেব চলে যান। আর তারপর আনোয়ার সাহেবের হুঁশ আসে। তিনি জাহিদ ভাইকে বলছিল তিনি নাকি জাহিদ ভাইকে বারবার ডাকছিল জাহিদ ভাইয়ের পেছনে দাঁড়িয়ে, কিন্তু জাহিদ ভাই তার ডাক শুনেনি। একটু আগে যে ডাকের শব্দ, এটা শোনার পর ধাক্কা খেয়েছিল জাহিদ ভাই মনে মনে। ভাবছিল উনি বললেন এখানে কেউ নাই, কিন্তু ডাক্তার বলছে সে ডাকছিল। তো জাহিদ ভাই নিজেও শুনেছে জাহিদ ভাইকে কেউ ডাকছিল, উত্তর দিতে আমির সাহেব মানা করেছিল। কিন্তু আনোয়ার সাহেব তো বেহুশ, হচ্ছেটা কি জাহিদ ভাই আসলে ভেবে কুল পাচ্ছিল না। বেশ কয়েকদিন পর আনোয়ার সাহেব খাবার খেতে চাইলেও সময় না থাকায় জাহিদ ভাই তাকে সবকিছু খুলে বলতে থাকে। তিনি জাহিদ ভাইকে বলেন এই সবকিছু শুরু 6 মাস আগে থেকে। তখন ছিল জানুয়ারি মাস। আনোয়ার সাহেব তেমন একটা ধর্ম পালন করতেন বিয়ের আগে। তো বিয়ের 1.5 বছর পর একটা নতুন মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর থেকে ওনার মানসিকতার পরিবর্তন আসে এবং ধীরে ধীরে তিনি নামাজি হয়ে ওঠেন। আগে তিনি তেমন ধর্ম পালন করতেন না, তো প্রায় তাবলিগি জামাতে বের হতেন। ঠিক সেভাবেই 2018 সালের জানুয়ারির দিকে তিনি তাবলিগের একটা জামাতের অংশ হয়ে দেশের একটি প্রত্যন্ত অঞ্চলে যান, যেখানে এক মসজিদে তার অবস্থান করছিলেন। একদিন রাতে আনোয়ার সাহেব ঘুম থেকে উঠেন তাহাজ্জুদ নামাজ পড়বেন তাই। মসজিদের পাশের পুকুরে তিনি অজু করছিলেন। চাঁদনি রাত, তাই অনেকটা বোঝা যাচ্ছিল চারপাশ। তিনি অজু করে বসেছিলেন ঘাটে। রাতে প্রকৃতির অমায়িক রূপ দেখে তিনি ওই সময় বসেছিলেন সেই জায়গাটায়। সেই সময় তিনি দেখতে পান একজন মানুষ তার কাঁধে বেশ কয়েকটি ডাব নিয়ে কিছু একটা বলতে বলতে পুকুরের পাড়ে রাস্তার উপরে উঠে মসজিদের দিকে এগিয়ে আসছে। তিনি কিছু ভাবেননি, কারণ ভয়ের এমন কোনো কারণ ছিলই না। সেই লোক যার কাঁধে ডাব ছিল, তিনি এত রাতে ডাব ফেরি করে বিক্রি করছিলেন। সেই লোক বলছিল, ডাব নেবেন? ডাব পরাণ জুড়ে যাবে, এমন স্বাদের ডাব মিষ্টি হলে 5 পাই, মিষ্টি না হলে 1 পাইও না। এভাবে বলতে বলতে মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতে লাগলো। এত রাতে ডাব, আর হয়তো টাকাকে গ্রামের লোকজন পাই বলে, যদি 5 পাই হয় তবে সে 5 টাকার ডাব হবে, এমনটা ভেবে তিনি সেই ডাব ফেরিওয়ালাকে পেছন থেকে ডাক দেয়। সেই ফেরিওয়ালার ডাক শুনে দাঁড়িয়ে যায় এবং তার দিকে ফিরে আসে। তার মুখে যেন হাসির চমক বের হচ্ছিল। আনোয়ার সাহেব বলে যে আমাকে সবগুলা ডাব দিয়ে দেন, আমার আরো সাথী আছে মসজিদে, তাদের জন্য লাগবে। সেই লোককে এই কথা বলতে বলতে একটা একটা ডাব সে কেটে দেয় আনোয়ারকে খাওয়ার জন্য। আনোয়ার সাহেব ডাব হাতে নেন এবং তিনি সেই ডাবে মুখ লাগিয়ে খেতে লাগলেন। যেভাবে খেতে গেলে আমরা মাথা একটু উঁচু করে বাঁকা করতে হয়, ঠিক সেভাবে। আর সেই ফেরিওয়ালা অন্য ডাবগুলো কাটছিল। ডাবের পানির স্বাদ এতটা বিশ্রী আর উটকো লাগলো তার কাছে, যার দরুন তার পেট মুখ গোলাতে লাগলো। তাই তিনি তার মুখ থেকে সেই পানি ফেলে দেন। বিরক্ত হয়ে সেই ডাব হাতে নিয়ে তিনি তাকাতেই তিনি দেখতে পান সেই ফেরিওয়ালা নাই, গায়েব। এদিক ওদিক তাকাচ্ছিলেন তিনি, তখনই তার হাতের ডাবটা নড়ে উঠল। তাকাতেই তিনি দেখতে পায় সেটা ডাব ছিল না, সেটা ছিল একটা পচা গলা মানুষের মাথা, যার মধ্যে পোকা কিলবিল করছে। তিনি থতমত খান এবং সেই মাথাটা ফেলে দিয়ে দৌড় দিয়ে মসজিদে ঢুকে তার সাথীদের ডেকে তোলেন, সব বলেন। তাদের মধ্যে সিনিয়র যিনি ছিলেন তিনি বললেন, হয়তো কোনো জিন তোমাকে ভয় দেখিয়েছে। কিন্তু আনোয়ার সাহেবের জোরাজুরির কারণে তারা সেই পুকুর ঘাটে যান, কিন্তু সেখানে কিছুই ছিল না। সেই সিনিয়র ব্যক্তি বললেন, হয়তো তুমি বের হতে কেউ বিরক্ত হয়ে ভয় দেখিয়েছে তোমাকে, এরপর একা একা বের হবে না, এটা বলে তাকে শান্ত করেন তারা। এরপর থেকে প্রায় রাতে আনোয়ার সাহেব স্বপ্নে দেখতেন একটা কাটা মাথা তিনি হাতে নিয়ে বসে আছেন, আর সেই মাথাটা তাকে বলছে, আয় আমাকে খেয়ে ফেল, নইলে তোকে আমি খেয়ে ফেলবো। এটা বলেই সেই পচা গলা কাটা মাথা আনোয়ার সাহেবের মুখে পোকামাকড় মিশ্রিত রক্ত বমি ছুঁড়ে মারত। আর এই দেখেই রোজ রাতে তার ঘুম ভাঙত। ঘুম ভাঙলে তিনি শুনতে পেতেন সেভাবেই মসজিদের বাইরে কেউ বলছে, ডাব নিবেন? ডাব পরাণ জুড়ে যাবে, এমন মিষ্টি স্বাদের ডাব, মিষ্টি হলে 5 পাই, মিষ্টি না হলে 1 পাইও না। এভাবেই চলতে লাগলো। প্রতিদিন এমন হতে থাকায় তিনি আবার তাদের সিনিয়র মেম্বারদেরকে বলেন তার সমস্যার কথা। কিন্তু এবারও তিনি বলেন, আগের ঘটনাটা নিয়ে তুমি খুব ভাবছো, তাই এমন হচ্ছে, দোয়া দুরুদ পরে ঘুমাও, এটা মসজিদ, কোনো সমস্যা হবে না। তো যাকে একটা কথা বলতে চায় সবাইকে, আমাদের এইভাবে এই জাতীয় সমস্যা এড়িয়ে যাওয়া ঠিক না। সেই সিনিয়র মেম্বার তো দেখেননি আসলে কি হয়েছে, কিন্তু তিনি বলছেন আনোয়ার ভুল দেখেছে,
আর এটা নিয়ে ভাবার কারণে প্রতি রাতেই সে সেই ফেরিওয়ালার ডাক শুনছে। এটা স্টুপিডিটি ছাড়া আর কিছুই না। ক্যান্সার রোগটা সৃষ্টি হয় অতি সূক্ষ্ম ক্যান্সার কোষ থেকে। এভাবে আতঙ্কের মধ্যে সেই এলাকায় তিনি 40 দিন থেকে ঢাকায় ফিরে এসে কর্মস্থলে যোগ দেন। ঢাকায় আসার পর তেমন কিছু কয়েকদিন হয় নাই। একদিন আনোয়ার সাহেব ঘুমের মধ্যে দেখতে পান তিনি একটা সাগরের পাড়ে দাঁড়িয়ে আছেন। চারপাশে মৃত কয়েকজন লোকের লাশ পড়ে আছে, যা পচে গলে যাচ্ছে। সাগরের পাড়ে 1 হাঁটু পানিতে একজন লোক দাঁড়িয়ে একটা ভাঙ্গা ডিঙ্গি মেরামত করছে। এরপর সেই লোক বেশ কিছু মৃত মানুষকে নিয়ে টেনে নিয়ে ডিঙ্গির মধ্যে তাদের বাঁধছে। সেই মৃত মানুষগুলো শরীরের কাপড় দিয়ে তাদেরকে বাঁধছে। টানাটানি করার সময় কোনো কোনো লাশের হাত পা পর্যন্ত ছিঁড়ে যাচ্ছিল, এতটাই পচে গিয়েছিল সেই লাশগুলো। সেই লোকটা যখন ডিঙ্গিতে উঠতে যাবে সেই মুহূর্তে আনোয়ার সাহেবের সাথে সেই লোকটার চোখাচোখি হয়। তখন সেই লোকটি ধাওয়া করে আনোয়ার সাহেবকে ধরে ফেলে মাটিতে ফেলে দেয়। তার বুক বসে এলো পাতারি ঘুষি মারতে থাকে এবং কি যেন বলতে থাকে। এটা দেখেই তার ঘুম ভেঙে যায়। তিনি বসে পড়েন এবং তিনি তার গলা, বুকে, গালে খুব ব্যথা অনুভব করতে লাগলেন। যেমনটা এই মাত্র স্বপ্নে দেখেছিলেন সেভাবেই তিনি কিছু না ভেবে ওয়াশরুমে যান। অজু করছিলেন বেসিনে, কিন্তু টের পাচ্ছিলেন বেসিনের আয়নায় তার রিফ্লেকশনের ঠায় দাঁড়িয়ে আছে। তিনি দেখলেন বেসিনের আয়নার দিকে, দেখতে পেলেন আয়নার মধ্যে আনোয়ার সাহেব। আর বাস্তবে আনোয়ার সাহেবের এক লোক না। আয়না যাকে দেখছিলেন তিনি, তার শরীর ময়লা, মিটিমিটি হাসছে তার দিকে তাকিয়ে। হঠাৎ আনোয়ার সাহেবের মনে হতে লাগলো কোমর বেয়ে কিছু একটা তার শরীরের উপর দিকে উঠে আসছে। আর তিনি আয়নায় দেখলেন একটা হলুদ সাপ আয়নার মধ্যে থাকা আনোয়ারের গলার ডান দিক দিয়ে বেরিয়ে তার গলা পেঁচিয়ে ধরে ফেলেছে। কিন্তু বাস্তবে আনোয়ার সাহেব শুধু এইটুকুই টের পেলেন যে কিছু একটা তার শরীরে এদিক ওদিক বেয়ে ঘুরছে। তিনি অজু শেষ করতে পারেননি। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি তার স্ত্রীকে ডাকতে যেয়ে দেখলেন তার স্ত্রী রুমে নেই, আর রান্নাঘরে টুকটাক শব্দ হচ্ছে। তিনি রান্নাঘরে যান, কিন্তু লক্ষ্য করেন রান্নাঘরের লাইট বন্ধ। ঠিক তখনই তিনি বুঝতে পারলেন তার মাথার উপরে কালো একটা চাদর সিলিং এর সাথে লেপ্টে আছে। এবার তিনি চরম ভয় পেয়ে যান। তার স্ত্রীকে ডাকতে যাবেন, ঠিক সেই মুহূর্তে সেই চাদরটা তার উপরে পড়ে তাকে জড়িয়ে ফেলে। তিনি চেঁচামেচি করছিলেন, আর তার কথা অনুযায়ী সেই চাদর তার মুখের মধ্যে চলে যেতে চাইছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে সেই সময় তিনি চাদরের ভেতরে অন্ধকার দেখতে পান এক জোড়া হাত। তিনি সেই হাত দেখে ভয়ের চোটে সেই হাতের দিকে লাথি মারতে থাকেন। আর তখনই সেই চাদরটা কেউ টেনে সরিয়ে দেয়। তিনি দেখতে পান তার স্ত্রী ফ্লোরে বসে আছে হাত ধরে, আর তার ছোট ভাই দাঁড়িয়ে আছে হাতে জায়নামাজ ধরে। তাদের ভাষ্য অনুযায়ী আনোয়ার সাহেবের চেঁচামেচির কারণে আগে তার স্ত্রী ডাইনিং রুমে এসে দেখতে পায় জায়নামাজে নিজের মাথা নিজে ঢেকে রেখে নিজের সাথে নিজে ধস্তাধস্তি করছিলেন। তা দেখে তার স্ত্রী হাত দিয়ে জায়নামাজ সরাতে গেলে তিনি লাথি মারেন। আর ততক্ষণে তার ছোট ভাই এসে এক টানে জায়নামাজ সরিয়ে ফেলেন। এই ঘটনা শুনে আনোয়ার সাহেব আশ্চর্য হয়ে যান। তিনি চেপে যান তার সাথে কি কি হচ্ছিল তার সবার সামনে। সবাইকে তিনি এটা বলেন যে জায়নামাজ নিয়ে পানি খেতে এসে পরে গিয়ে জায়নামাজ সাথে জড়িয়ে গিয়েছিল, তার দম আটকে যাচ্ছিল, তাই এমন করছিলেন বলে তিনি একটা বাহানা দেন। রাত পার হওয়ার পর তিনি তার এক পরিচিত সিনিয়র জামাতের সঙ্গীকে এইসব কথা বলেন। সেই মসজিদে তার সাথে ঘটতে থাকা ঘটনা থেকে শুরু করে সব, আর গেল রাতের ঘটনা সব শুনে সেই সিনিয়র ব্যক্তি আনোয়ার সাহেবকে নিয়ে যান একজন ইমামের কাছে, যিনি ঝাড়ফুঁক করতেন। সেই ইমাম সাহেবের সামনে বসার পর ইমাম সাহেব বলেন, দেখুন আপনাদের সাথে সাথে একটা খারাপ বাতাস এখানে এসেছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো গুরুতর সমস্যা নয়, কিন্তু এখন মনে হচ্ছে কঠিন সমস্যা। আনোয়ার সাহেব বলেন, আপনি তো জানেন না কি সমস্যা নিয়ে এসেছি। আমার সমস্যাটা ঠিক এই কথা বলার সময় ইমাম সাহেব তাকে থামিয়ে দিয়ে বলেন, আমাকে বলতে হবে না, অপেক্ষা করুন, আমি একজন ভালো জিনকে নিয়ে আসছি। এটা বলে তিনি চুপ হয়ে গেলেন। ঘরের লাইট একজন নিভিয়ে দেন। ইমাম কাকে যেন সালাম দেন এবং আনোয়ার সাহেবকে ইশারা দিয়ে জিজ্ঞেস করেন, দেখুন তো কি সমস্যা। ঘরে যে কেউ এসেছে আনোয়ার সাহেব বুঝতে পারেনি, একদম স্বাভাবিক ছিল এবং কেবল ইমাম সাহেবের কথাই শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর ইমাম সাহেব বলেন, দেখুন আনোয়ার ভাই, আপনার উপরে খুব বাজেভাবে তাবিজ করা হচ্ছে। আপনাকে ওই বাসায় থাকতে দেওয়া যাবে না, না হলে ঘোর বিপদ হতে পারে। আমার এই বন্ধু জিন বলেছে আপনার ক্ষতি এক নাগারে হবে। আপনার ঘরের দেয়ালে দেয়ালে তাবিজ আছে, সেই ঘরে এদের মতো জিন প্রবেশ করতে পারবে না উত্তাপের কারণে। আপনি ভাই বাঁচতে চাইলে ওই বাসাটা ত্যাগ করুন, এছাড়া কোনো উপায় নাই ভাই। আনোয়ার সাহেব জানতে চান কে আর কেন তাবিজ করবে তাকে, আর নিজের বাসা ছেড়ে তিনি কোথায় যাবেন। ইমাম বলেন, আমি আপনাকে বলতে পারবো না কে ক্ষতি করে যাচ্ছে আপনার বাড়ি তো আপনাকে ছেড়ে দিতে বলছি না,
বলছি কিছুদিন ওই বাড়ি থেকে দূরে থাকুন, সমস্যাগুলো কাটিয়ে তারপর বাড়িতে ফেরত যান। তো সেদিন আনোয়ার সাহেব বাসায় ফিরে আসেন। শক্ত মনের মানুষ, এজন্য তিনি চেপে যান সব ব্যাপার। কিন্তু ইমাম সাহেব যে বলেছিলেন বাসার দেয়ালে দেয়ালে তাবিজ আছে, সেটা তার মাথায় ঘুরছিল। কে করলো তাকে তাবিজ, কেন করলো, আসলে কি ঘরে তাবিজ আছে? এই জন্য তিনি রাতে সবাই ঘুমিয়ে গেলে উঠে পড়েন। তিনি সূরা ফালাক নাস পড়ছিলেন, এই জন্য যেন এর উসিলায় আল্লাহ যেন তাকে একটু সাহায্য করেন সেই বাজে জিনিসপত্র যদি থেকে থাকে তবে তা খুঁজে পেতে। ঠিক তখন তিনি তার বিছানার মাথার দিকের দেয়ালে ঠক ঠক শব্দ শুনতে পান। যেমনটা ফাঁপা দেয়ালে আঙুল দিয়ে টোকা দিলে শব্দ হবে, তেমন তিনি সেই দেয়ালে টোকা দিতে লাগলেন। এর কারণে তার স্ত্রী ঘুমিয়ে যায়। তিনি তার স্ত্রীকে একটা বাহানা দিয়ে ওয়াশরুমে চলে যান। সেই আয়নার দিকে তাকান। সেই আয়নাতে গত রাতে তিনি দেখিয়েছিলেন তার প্রতিবিম্বকে ঠায় দাঁড়িয়ে থাকতে, যার গলায় সাপ জড়িয়েছিল। তিনি তাকিয়ে থাকতে থাকতে তার প্রচন্ডভাবে ঘুম পেয়ে বসে এবং সেই ওয়াশরুমের সামনে তিনি ঘুমিয়ে যান। চলে তার স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে তোলে। ওয়াশরুমের দেয়ালে ঠেস দিয়ে তিনি বসে ঘুমাচ্ছিলেন। তিনি বের হয়ে যেয়ে ঘুমিয়ে পড়েন। এদিকে তার স্ত্রী তার শ্বশুর শাশুড়িকে যে বলেন যে দেখুন তো আপনার ছেলে কেমন আচরণ করছে। একদিন আগে রাতে ডাইনিং এর ফ্লোরে জায়নামাজ নিয়ে পড়েছিল, আর আজ এখন ওয়াশরুমের সামনে ঘুমাচ্ছে। আর রাতের বেলা দেয়ালে কি যেন করছে, কোনো সমস্যা হলো কিনা একটা দেখুন। এটা শুনে তার শাশুড়ি উল্টা তাকে বকা দেন যে তোমার স্বামীর সমস্যা হচ্ছে, আর কোথায় কোথায় তার তুমি আমাদের কাছে অভিযোগ দিচ্ছ ওর কথা না ভেবে। যাই হোক, পারিবারিক দোষারোপ আর কি। তারপর তারা এসে তাকে ডাকেন, কিন্তু তিনি ওঠেননি। বারবার বলছিলেন ঘুমাতে দাও আমাকে। সেদিন তিনি আর হাসপাতালে যাননি। প্রায় রাত 8টার দিকে তার ঘুম ভেঙে ওঠে। এই যে তার দ্রুত আচরণের পরিবর্তন, তার স্ত্রী মনে ভয় ঢুকতে লাগলো। তার স্ত্রী তাকে বলছিল যে কি হয়েছে আপনার, এমন কেন করছেন, আমি কি কোনো অন্যায় করেছি নাকি? উত্তর আনোয়ার বলেন না, কিছু করোনি। আমার যেন কেমন লাগছে, মাথা হালকা লাগে, মনে হচ্ছে আমি মাটি রেখে উঁচুতে ভেসে ভেসে চলাফেরা করছি, কেমন যেন এলোমেলো লাগছে নিজেকে। এটুকু বলে তিনি এড়িয়ে যান বাকিটা। সেদিন সবাই ঘুমিয়ে যায় যে যার মতো, আর তিনি নিজেকে ব্যস্ত রেখেছিলেন ইবাদতে। তিনি সূরা কেরাত পড়ছিলেন বৈঠকে বসে। এমন সময় তিনি শুনতে পেলেন দেয়াল থেকে ফিসফিসানির মতো শব্দ, কারোর কথা ভেসে আসছে। তিনি আরেকটু লক্ষ্য করে শুনতে পান বৃদ্ধ নাকি কণ্ঠে, দেখ দেখ কি আরামে ঘুমাচ্ছে এক একজন, এই ধর ধর বসিয়ে ফেল, আর গুরু মাকে বল কাজ করে দিয়েছি। আরে আরে ও কই দেখ তো কোন ঘরে ও বসে আছে। এ কথা শুনছিলেন, ভেসে আসছিল দেয়াল থেকে। তার তখন মনে হতে লাগলো দেয়ালগুলো যেন তার দিকে তাকিয়ে আছে। তিনি ভয় পেয়ে যান, চলে আসেন নিজের ঘরে। আর তিনি দেখতে পান বাচ্চারা যেভাবে দেয়ালে ড্রয়িং করে আঁকাবুকি করে, সেভাবে আঁকা একটা ছবি। বাবা মায়ের হাত ধরা ছোট্ট একটা মেয়ে, তাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সূর্য, কিন্তু সেই সূর্যের উপর একটা সাপ ফোনা ধরে দাঁড়িয়ে আছে। এটা তিনি দেখার পর কালেমা পড়তে পড়তে নিজের মেয়ের পাশে যেয়ে বসেন। ভয় পাচ্ছিলেন তিনি তার মেয়েকে নিয়েই। সেই সময় ধীরে ধীরে সেই আঁকিবুকিগুলো দেয়ালে মিলিয়ে যায়। এভাবে বেশ কয়েকটা দিন চলে যায়। ঠিক মতো ডিউটি করতে পারছিলেন না, রোগী দেখতে পারছিলেন না, সবসময় মেজাজ চড়া থাকতে লাগলো। তিনি প্রায় ডিউটিকালীন সময়ে এমন কিছু আচরণ করতেন যার দরুন বোঝা যেত আনোয়ার সাহেবের পার্সোনালিটির বড় ধরনের পরিবর্তন হচ্ছে। নামাজ এক ওয়াক্ত পড়লে পরের ওয়াক্ত পড়তেন না। আর প্রতি রাতে তার ঘরের দেয়ালগুলো থেকে ভেসে আসতো কথাবার্তা, যা শুনে তিনি নিজেই ঝাড়ি মারতেন। তার সবসময় মনে হতে লাগলো দেয়ালগুলোর মধ্যে একটা সাপ চলাফেরা করে। এই কথাগুলো তিনি পরিবারের সবাইকে বলতেন। এই কথাগুলো বলার সময় আনোয়ার সাহেবের স্ত্রী জাহিদ ভাইকে বললেন যে তার স্বামীর অবস্থা দেখে চিন্তিত ছিলেন খুব বেশি। তিনি ধরে নিয়েছিলেন তার স্বামীকে কেউ কিছু করেছে। তাই তিনি তার বাবার মাধ্যমে এক হুজুরের কাছে নিয়ে যেতে চাইলে তিনি যাননি। পরে আনোয়ার সাহেবের শ্বশুর তার সেই পরিচিত হুজুরের কাছে যান। তিনি আনোয়ার সাহেবের শ্বশুরকে বলে দেন যে কোনো ভাবেই তার মেয়ের জামাইকে তার কাছে নিয়ে আসতে এবং সেই বাড়ি থেকে তার মেয়ে এবং নাতিকে দূরে সরিয়ে দিতে, কেননা বিপদ এই 3 জনের উপর। একটার পর একটা সেহের করা হচ্ছে আনোয়ার সাহেবের উপর। যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। মূলত যেই উদ্দেশ্যে আনোয়ারকে সার করা হচ্ছে, সেটার উল্টোটা হচ্ছে এখন। যেহেতু তার স্ত্রী তাকে নিয়ে যেতে পারেনি, তাই তারা কি করবে বুঝে উঠতে পারছিলেন না। এরপর একদিন রাতে আনোয়ার সাহেব শুয়েছিলেন, কিন্তু দেয়ালের ঠুকঠুক শব্দের কারণে বিরক্ত হয়ে উঠে বসেন। তার মনে হতে লাগলো দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে তাকিয়ে আছে তার দিকে। তার মনে হতে লাগলো যেন সবগুলো দেয়ালে রক্ত মাখা, আর লক্ষ লক্ষ পোকা কিলবিল করছে। তিনি উঠে দাঁড়ান। অসহ্য হয়ে উঠছিল তার জীবন। তাই তিনি একটা হাতুড়ি জোগাড় করে নিয়ে ফেলেন এবং আসেন নিচতলা থেকে। তিনি চাচ্ছিলেন হাতুড়ি দিয়ে তিনি দেয়ালগুলো ভেঙে ফেলবেন।
আসলে তাকে এতটা কাবু করে ফেলেছিল যে এটা সমস্যা, যার দরুন উনি জেগে আছেন নাকি স্বপ্ন দেখছেন এটা তিনি বুঝতে পারতেন না। রিয়েলিটি ছিল তার কাছে স্বপ্নের মতো এবং স্বপ্ন ছিল রিয়েলিটির মতো। কিন্তু তিনি হাতুড়ি দিয়ে বারবার বাড়ি মারতে যাবেন, সেই সময় তিনি স্পষ্ট দেখলেন তার ঘরের বিছানায় কাছে বাম দিকে পিলারের নিকট একটা সাপ নিজের লেজ নিজেই গিলে ফেলছে নিজেই। তিনি সাপ সাপ বলে তার স্ত্রীকে ডাকতে থাকেন, কিন্তু তার স্ত্রী উঠে কোনো সাপ দেখতে পান না। এই অবস্থা দেখে তার স্ত্রী তার জন্য পানি পরা এনে গোপনে তাকে খাওয়াতে লাগলেন এবং রাতে আনোয়ার সাহেবকে ঘুম পাড়িয়ে দিতেন সূরা পড়তে পড়তে। এর ফলে বেশ কিছুদিন রাতে আনোয়ার সাহেব ঘুমোতে পেরেছিলেন। কয়েকদিন পর একদিন তাদের বংশের একজন লোক মারা যান, যার লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ি যেতে হবে। সবকিছু ঠিকঠাক হওয়ার পর তারা রওনা দেন। যেই অ্যাম্বুলেন্সের লাশ বহন করা হচ্ছিল সেই গাড়িতে লাশের সাথেই আনোয়ার সাহেব ছিলেন পিছনের দিকে। লাশের সামনের দিকে ছিল তার ছোট ভাই। আনোয়ার সাহেব দোয়া দুরুদ পড়ছিলেন। হঠাৎ তার মনে হলো তিনি মাত্রই জেগে উঠেছেন, আর লাশের কফিন থেকে ভেসে আসছে ডাব নিবেন, ডাব পরাণ জুড়ে যাবে এমন স্বাদের মিষ্টি ডাব। মিষ্টি হলে 5 পাই, মিষ্টি না হলে 1 পাইও না। ধাম ধাম করে গাড়ির সামনের দিকে 2টা শব্দ হলো, বিকট শব্দ, যার কারণে তিনি চিৎকার দিয়ে উঠেছিলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। তিনি উঠে যে ড্রাইভারের পেছনের দিকে ফাঁকা জায়গা দিয়ে তাকে ডাকতে গেল, কিন্তু দেখলো ড্রাইভার নেই, গাড়ি কিন্তু রাস্তা এক পাশে দাঁড়ানো। এবার সমানে কফিনের ভেতর থেকে ধুম ধুম করে শব্দ হতে লাগলো। আতঙ্ক তিনি পেছনে ফিরে দেখতে পান গাড়ির পেছনের দিকটা খোলা, আর বেশ কয়েকটা বড় সাইজের কুকুর লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে কফিনের দিকে। তিনি উঠে যে পেছনে হুড নামিয়ে দেন। এর মধ্যে তার চোখে পড়ে যেখানে তিনি বসেছিলেন সেখানে তিনি দেখতে পান নিজেকেই সেইভাবে সেই জায়গায় বসে আছেন, ডান হাত কপালে আলগা করে চেপে রেখে। এটা দেখার পর তার মনে হলো তিনি হুট খুলে আপনা আপনি পড়ে গেছেন রাস্তায়। তিনি তার ভাইয়ের নাম ধরে ডাকছিলেন, আর তখনই সেই কুকুরগুলো কফিনটা টেনে হিচড়ে নামিয়ে নিল, আর তার চোখের সামনে কফিন ভেঙে লাশটা একটু বেরিয়ে এলো। আর সেই কুকুরগুলোর মধ্যে একটা লাশের শরীর থেকে কাফনের কাপড়ের একটা অংশ নিয়ে দৌড় দিল। এটা দেখে তিনি দিক বিদিক কি করবে বুঝতে না পেরে দৌড় দেন। হঠাৎ তিনি উপর থেকে নিচে পড়ে যান আর নিজেকে আবিষ্কার করেন পানির মধ্যে। এর তখনই কেউ যেন তাকে টেনে উপরে তুলে ডাঙায় উঠায়। এটা ছিল তার ভাই এবং ড্রাইভার। তার ভাইয়ের ভাষ্য অনুযায়ী তারা গাড়ি থামিয়েছিলেন প্রস্রাব করবেন বলে, আর তখন একটা কুকুর গাড়িটার পাশে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছিল, আর তখন নাকি গাড়ির হুড খুলে আনোয়ার সাহেব নাকি সেই কুকুরকে তাড়া করে এবং পাশের একটা খালে তিনি অন্ধকারে পড়ে যান। ততক্ষণে আনোয়ার সাহেবের পিছনে ছুটছিলেন তার ভাই আর ড্রাইভারের শাগরেদ। সেদিন সেই সময় থেকে আনোয়ার সাহেব কারোর সাথে সবার সাথে কথা বলা থামিয়ে দেন। খুব কম কথা বলতেন তিনি। এটার পেছনে মূল কারণ ছিল বাস্তব কোনটা অবাস্তব কোনটা সেটা তিনি বুঝতে পারছিলেন না। এজন্য তিনি চুপ হয়ে যান আর খাস দিলে ইবাদত করতে থাকেন সাহায্য চেয়ে। তিনি মসজিদে থাকলে নিরাপদ বোধ করতেন, কিন্তু বেশি সময় সেখানে থাকলে তার মনে হতো তো গলা যেন কি জানি চেপে ধরেছে, তার হাড় কাঁপুনি দিয়ে জ্বর আসতো তার মসজিদে ঢুকলে। এই কাঁপুনির কারণে তার নিজের উপর তিনি কন্ট্রোল রাখতে পারতেন না। ততদিনে তার স্ত্রী বুঝে গিয়েছিল তার স্বামীর অবস্থা খুব খারাপ, আর তার শ্বশুর নিজেও বেশ কয়েকজনের কাছে গিয়েছিল, যেহেতু সমাধান মিলছিল না। এর মধ্যে একদিন আনোয়ার সাহেব রীতিমতো একটা দড়ি কিনে এনে ডাইনিং এর সাথে ফ্যানের সাথে বাঁধতে শুরু করেন। তার বাবা তাকে জিজ্ঞেস করছেন, এই কি করছিস? তিনি উত্তর দেন, একটু ফাঁসিতে ঝুলে দেখতে চাই মানুষ কিভাবে মারা যায়। কিচ্ছু হবে না, তুমি ভেবো না। বলতে বলতে তিনি গলায় ফাঁসটা পরে ঝুলে যান। তার বাবা তাকে ধরে ফেলে। তার ডাকে অন্য সবাই এসে তাকে সাথে সাথে নামিয়ে ফেলেন। এই কাণ্ডটা হওয়ার পর তারা মনে করেন তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। ডাক্তার দেখানো হয়, কিন্তু আনোয়ার সাহেব নাকি প্রায় রাতে শুনতেন সেই ফাঁসির দড়ি তাকে ডাকছেন আনোয়ার আনোয়ার বলে। এরপর থেকে তিনি রীতিমতো ঘুমে আচ্ছন্ন হয়ে থাকতেন। নাওয়া খাওয়া কোনো কিছুই হতো না, শুধু ঘুম। তুলে দিলেও তিনি কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে যেতেন। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাচ্ছিল না কি হয়েছে তার। তিনি যদি জেগে যেতেন তবে তিনি চাইতেন মসজিদে চলে যেতে। ঠিক এভাবেই আজ তিনি যখন নামাজ পড়তে যান তখন তিনি অনুভব করেন প্রচন্ডভাবে কাঁপুনি দিচ্ছে তার শরীর, এবং আচমকা তিনি দুর্বল হয়ে ঢলে পড়ে যান। এরপর তার ঘুম এখানেই জাহিদ ভাইয়ের সামনে ভাঙে। তো তিনি মনে করছিলেন আর সবার মতো তাকে জাহিদ ভাই মানসিক রোগী মনে করবে, কিন্তু তা মনে করার লোক জাহিদ ভাই না। এই জন্য তাকে জাহিদ ভাই বলে, আমাকে দেখান তো কোনো জায়গায় দেয়ালের ভেতরে আপনি এসব কিছু দেখেছেন। তখন তিনি জাহিদ ভাইকে নেমে যায় এবং দেখান কোন কোন জায়গায় কি কি দেখেছেন। সবকিছু দেখে জাহিদ ভাই তাকে আশ্বস্ত করে যে আপনি মানসিক রোগী না। কেউ তো কিছু করেছে অবশ্যই,
আপনি একটু ধৈর্য ধরুন, আগামীকাল আমি আসবো আপনাকে দেখতে। এটা বলে জাহিদ ভাই চলে আসে এবং সেদিনের মতো, যেহেতু আমির সাহেব বলে দিয়েছিল বের হয়ে যেতে 1 ঘন্টার মধ্যে, রাতে আমির সাহেব জাহিদ ভাইকে এসে বলেন, দেখো আগে বুঝো কি বলছি। তুমি যখন আমাকে ডেকেছিলে আমি কিন্তু প্রবেশ করতে পারিনি সেই বাসায়, সেটা তো দেখেছিলে তাই না? আমি নিজে ভালো করে দেখেছি কেউ কি সেই বাড়িতে এসে আনোয়ার সাহেবকে প্ররোচিত করছে কিনা, কিন্তু আমি যা দেখেছি তা আমি চিন্তা করতে পারিনি। এখনকার সময়েও এইভাবে কেউ সাহের করতে পারে? আনোয়ার এখনো টিকে আছে কারণ ওর মনের জোর অনেক বেশি, আর হয়তো ভালো কিছু কাজ করেছে যার জন্য আল্লাহ সবুর করার ক্ষমতা ওকে দিয়েছেন। যেটাই হোক, আজ তুমি ওর বাসায় যাবে, প্রতিটা দেয়ালে আয়নার সব জায়গায় ওকে নিয়ে যাবে। যেখানে যেখানে ও বলবে এখানে ও কিছু দেখছে, সেখানে যদি দেয়াল থাকে তুমি ভেঙে ফেলো, দেখো কি আছে, আর যদি কিছু পাও তা আমার কাছে দাও। তাহলেই আমাদের পক্ষে সম্ভব এই সমস্যার উৎপত্তি স্থলটা খুঁজে পাওয়া। এরপর জাহিদ ভাই আনোয়ার সাহেবের সাথে ঘটতে থাকা ঘটনার কথা তাকে বলে। তিনি কিছু পানি পড়া দিয়ে দেন এবং আনোয়ারকে খাইয়ে দিতে। সেদিন জাহিদ ভাই যায় মাগরিবের পর, যথারীতি তিনি ঘুমিয়েছিলেন। অনেক কষ্ট করে প্রায় 1 ঘন্টা বেশ কিছু সূরা তার কানের কাছে পড়তে থাকেন জাহিদ ভাই। এরপর তার ঘুম ভেঙে যায়। তাকে ফ্রেশ হাত দিয়ে জাহিদ ভাই তাদের পারিবারিক বাকি সদস্যদের বলে, আমাকে একটা শাবল আর হাতুড়ি এনে দেন, এবং তাদের বলে জাহিদ ভাইকে তাদের মতো কাজ করতে দিতে হবে। যদি জাহিদ ভাইয়ের কাজ নিয়ে তাদের কোনো ইস্যু থাকে তাহলে জাহিদ ভাই চলে যাবে এখনই। তারা জাহিদ ভাইকে বলেন, আপনার যা ইচ্ছা তা করুন। তো জাহিদ ভাই রাসেল মানে আনোয়ারের ছোট ভাইকে ছাড়া আর কাউকে সেই বাসায় থাকতে দেয়নি। তো আনোয়ার সাহেব খাওয়া দাওয়া করেন। জাহিদ ভাই শাবল এবং হাতুড়িতে পেরেক দিয়ে আছর কেটে কেটে একটি সূরার আয়াত লেখেন, এবং সারাদিন খাওয়ার সময় পাইনি জাহিদ ভাই ব্যস্ততার কারণে। তাই জাহিদ ভাই নিচে নেমে যায়, কিন্তু রাত 11:15 বেজে যাওয়ায় আর কিছু পাওয়া যাচ্ছিল না। তাই 1 বোতল পানি নিয়ে জাহিদ ভাই উপরে ওঠে। জাহিদ ভাই যাদের সমস্যা থাকে তাদের বাসার পানিটা পর্যন্ত পান করেন না। জাহিদ ভাই ঘরে ঢুকে ওয়াশরুমে যায় অজু করতে। অজু করার সময় পানি যখন ব্যবহার করছিল সেই পানিটা জাহিদ ভাইয়ের কাছে কেমন যেন লাগছিল। সন্দেহ হয়, জাহিদ ভাই রিংটা হাতে পরে সেই হাতে পানির কল ছেড়ে দেন। জাহিদ ভাই টের পেতে লাগে রিংটা গরম হচ্ছে। বুঝতে আর বাকি রইল না পানিতে কিছু মেশানো। তাই তিনি রাসেল আর আনোয়ার সাহেবকে নিয়ে প্রথমে রিজার্ভ ট্যাঙ্কের কাছে যায়। সেখানে কোনো কিছু আনোয়ার সাহেব দেখেননি। এরপর তারা ছাদে যায়। ছাদে ওঠার পর থেকে আনোয়ার সাহেব কাঁপতে লাগলেন। তিনি বললেন তার হাড় কাঁপানো শীত লাগছে। জাহিদ ভাই পানির ট্যাঙ্কে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কেন যেন পানির ট্যাঙ্ক ভেজা ছিল চারদিক দিয়ে। ভেতরে বাইরে দেখলো কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিল না। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলো জাহিদ ভাই, পানির ট্যাঙ্কটা ভরে গেলে ওভারফ্লো লাইন দিয়ে পড়ে যায়, কিন্তু তেমন না হয়ে ট্যাঙ্কের মুখ দিয়ে পানি পড়ে যেত, যার কারণে জাহিদ ভাই দেখছিল পুরো ট্যাঙ্ক পুরাটাই ভেজা আর ওভারফ্লো লাইনটা শুকিয়ে কাঠ হয়ে আছে। আলো মেরে দেখার পর দেখলো কাগজ দিয়ে মুখ বন্ধ। সেই কাগজ বের করার পর পেছনের দিকটা ভেজা ছিল, চুল বেরিয়েছিল অনেকগুলো সেদিক দিয়ে। সাথে করে নিয়ে আসা একটা মাটির পাত্রে সেই জিনিসগুলো তিনি রেখে দেন। আনোয়ার সাহেবকে নিয়ে তিনি তার ঘরে যান। তার দেখানো মতো জায়গায় এই রাতে সিমেন্টের ঢালাই জাহিদ ভাই নিজেই ভাঙতে শুরু করে। জাহিদ ভাই বারবার বলছিল উনি বারবার বলছিল এখানে সাপ আছে, এখানে দেয়ালের ভেতর। কিছুক্ষণ পর যখন প্রায় 7-8 ইঞ্চি পরিমাণ সিমেন্টের ঢালাই সরিয়ে ফেলার পর জাহিদ ভাই কালো কিছু একটা নরচুর করতে করতে দেখতে পেয়ে সরে যায়। বিশ্বাস করা যাবে না, বলেছেন বিশ্বাস করতে পারবেন না, একটা জীবিত সাপ ছিল। এটার মাথা ছিল হাতের বুড়ো আঙ্গুলের মতো। এটাকে নড়তে দেখে জাহিদ ভাই আমির সাহেবকে ডাকে। কি করব বুঝতে পারছিল না জাহিদ ভাই। এমন ছিল যে সিমেন্টের ঢালাই এই সাপের উপরেই করা হয়েছে। সেই ভাঙ্গা জায়গা দিয়ে সালফারের বিকট গন্ধ বের হতে শুরু করে, যা সহ্য করা ছিল প্রচন্ড কষ্টের। আর আনোয়ার সাহেব এবার তার ছোট ভাইকে বললেন, দেখ আমি বলছি বারবার তোরা পাত্তা দিলি না, এখন দেখ। এটা বলছিলেন আর কয়েক কাঁদছিলেন জাহিদ ভাইকে জড়িয়ে ধরে। এদিকে আমির সাহেব ততক্ষণে আসেন সেখানে। তিনি আলো নিভিয়ে দিতে বলেন। জাহিদ ভাই তাকে ট্যাঙ্ক থেকে পাওয়া তাবিজ দেয় এবং তাকে সে দেখানো সেই ছাপটা জীবিত অবস্থায় দেয়ালের ভেতরে চাপা ছিল। উনি বলেন বাথরুমের আয়নাটা খুলে নিয়ে আসো। খোলার সময় আয়নার দিকে তাকাবে না, আর কেউ ডাকলেও সাড়া দিবে না। এই অন্ধকারে বাথরুমে যে আলো জ্বালিয়ে জাহিদ ভাই আয়নাটা খোলার চেষ্টা করতে থাকে। আয়নার দিকে জাহিদ ভাই তাকিয়েছিলেন বেশ কয়েকবার। আয়নাটা খোলার পর জাহিদ ভাই একটা ঝলক দেখলো আয়নার মধ্যেই একজন মানুষের চেহারা, যে আয়নাটা খুলে নিয়ে গেছে এবং পরে এসে সেই জায়গায় আবার লাগিয়ে দিয়েছে। আনোয়ারের ঘর থেকে জাহিদ ভাইকে আমির সাহেব বলেন, তোমাকে তো না করেছিলাম তাকাতে, তাই না? আচ্ছা বের হয়ে আসো।
এরপর তিনি জাহিদ ভাইকে বলেন, ওদের ঘরের সবাইকে এনে ঢোকাও আর সবার সামনে আয়নাটা ভেঙে ফেলো, এরপর চলে আসো। জাহিদ ভাই সব খোঁজ খবর নিয়ে ভোরের আগেই আসবে, মানে আমির সাহেব ভোরের আগে আসবে সব খোঁজ খবর নিয়ে। জাহিদ ভাই আলো জ্বালিয়ে রাসেলকে বলেন, সবাইকে ডাকো। রাসেলের চোখ ছানা বড়া হয়ে গেছিল এমনটা দেখে। এদিকে সবাই এসে আনোয়ার সাহেবের বিছানা বাম দিকের পিলারের নিকট খুঁড়ে রাখা জায়গায় সাপটার মাথা নড়তে দেখে অবাক তো হয়েছিলই। আনোয়ারের বাবা কান্নায় ভেঙে পড়ে। তো জাহিদ ভাই ঠিক তখনই কাউকে কিছু না বলে সে আয়নাটা ফ্লোরে ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। তখন জাহিদ ভাই দেখলো হঠাৎ হওয়া শব্দে আচমকা সবাই কেঁপে উঠল, কিন্তু আনোয়ারের মা তার হাতটা লুকিয়ে ফেলেন। ব্যাস, সবকিছু পরিষ্কার কে করেছে। এখন জানা বাকি ছিল কেন। জাহিদ ভাই কাউকে বুঝতে না দিয়ে বের হয়ে যেতে লাগলো, বললো আগামীকাল আসবো। আমাকে মানে জাহিদ ভাইকে আনোয়ার সাহেব বলছিলেন সাপটাকে কিছু করে দিতে, কারণ ভয় লাগছিল সবার। তখন জাহিদ ভাই একটা কাপড় দিয়ে সেই জায়গাটা ঢেকে দেয় এবং সেই ঘর তালা মেরে দিয়ে চাবি নিজের কাছে রাখে জাহিদ ভাইয়ের। বলে যে কাজ শেষ হয়নি, সবকিছু শুরু মাত্র, অনেক কিছু খুঁজে পাওয়া বাকি, এটা বলে সেখান থেকে চলে আসে। ভোরে জাহিদ ভাইকে আমির সাহেব সবকিছু বলেন, কে, কেন, কখন, কোথায়, কিভাবে, সবকিছু, যা এখন জাহিদ ভাই বলবে না। জাহিদ ভাই চাই এই অংশটুকু মন দিয়ে শুনুন, প্রতিটা কথা, প্রতিটা শব্দ। আপনারা সবাই প্রস্তুত তো? সেদিন পরন্ত বিকালের দিকে তাদের বাসায় জাহিদ ভাই যায়, কিন্তু তাদের বাসায় প্রবেশ না করে বাসার পাশে একটা পার্কিং গার্ডেনের সাইডে বসে রাসেলকে ফোন দিয়ে ডেকে আনে। সে এসে জাহিদ ভাইকে বলে ভেতরে আসুন, কিন্তু জাহিদ ভাই তাকে তার পাশে বসতে বলে। জাহিদ ভাই তাকে বলে, আমি যা জানি, যা বলবো তা কি হজম করার মতো শক্তি আছে তো আপনাদের? রাসেল বলেন, ভাই জীবনে কোনোদিন এমন কিছু দেখিনি, শুধু শুনেছি, আজ নিজ চোখে নিজেদের বাসায় দেখলাম। সত্যি এমন কিছু আছে তা আগে বুঝতাম না। যেটাই হোক, আপনি বলবেন যে জড়িত আছে তার নামটাও বলবেন, জানতে চাই কে আমাদের এত বড় সর্বনাশ করতে চেয়েছে। জাহিদ ভাই তাকে বলে সর্বনাশ করতে চায়নি, জ্ঞান লোপ পেয়ে বিবেক হারিয়ে আরেকজনের পুতুল হয়ে সে এই কাজ করেছে। তখন রাসেল জাহিদ ভাইয়ের কাছে জানতে চান, ভাই নামটা দয়া করে একবার বলেন। তখন জাহিদ ভাই তাকে বলে, চলুন উপরে যাই, নাম বলবো না, আপনাদের সামনেই দাঁড় করিয়ে দেব। এরপর তাদের ঘরে জাহিদ ভাই যায়, যেখানে আনোয়ার সাহেব, তার স্ত্রী এবং তার শ্বশুর শাশুড়ি, রাসেল আর আনোয়ারের মা বাবা ছিল। জাহিদ ভাই কথা বলতে শুরু করে 2 দিন আগে মসজিদে আনোয়ার ভাইকে জাহিদ ভাই দেখেছিল। তারপর জাহিদ ভাই এই বাসায় আসে। আনোয়ার সাহেবের অবস্থা এমন ছিল যা থেকে সবাই এবং উনি অবাক হয়ে গিয়েছিল। এজন্য জাহিদ ভাই আমির সাহেবকে ডেকেছিল। তিনি প্রথমে এসে আপনাদের বাসায় ঢুকতে পারেননি, তিনি নিজে জাহিদ ভাইকে দেখিয়ে দিয়েছিল আনোয়ার ভাইয়ের ঘর লাগোয়া বারান্দার গ্রিলের উপর একটা তাবিজ বাঁধা। জাহিদ ভাই সেই তাবিজটা পুড়িয়ে দিয়েছিল। এরপর জাহিদ ভাই গত রাতে যখন এসেছে, তখন পানির ট্যাঙ্কটা যেটা আপনাদের ছাদের উপর, সেটা থেকে একটা তাবিজ বের করে নিয়ে আসছিল। আনোয়ার ভাই তখনও সেন্সেই ছিল। জাহিদ ভাই তার কথা মতো দেয়ালটা খুঁড়ে এরপর কি বের হলো তা আপনারা সবাই জানেন। জাহিদ ভাই সেই সময় আমির সাহেবকে ডেকেছিল। তিনি এসে জাহিদ ভাইকে বলেছিলেন আনোয়ারের ঘরের বাথরুমের আয়নাটা খুলে ফেলতে। তিনি জাহিদ ভাইকে না করেছিলেন আয়নার দিকে তাকাতে। জাহিদ ভাই ঘাড়তেরা, তাই তিনি আয়নার দিকে তাকিয়েছিল, আর তিনি তার চেহারাটাই দেখেছে যেই ক্ষতি করেছে। জাহিদ ভাই এক পলক দেখেছিল সেদিন ডাব কাঁধে নিয়ে যেই বদজিন জাদুর উৎপত্তি ঘটিয়েছিল তাকে কে পাঠিয়েছে। আমির সাহেব জাহিদ ভাইকে বলেছিলেন আয়না ভেঙে ফেলো, তখন জাহিদ ভাই ভেঙেছিল। রাতে তিনি জাহিদ ভাইকে রাতে তিনি জাহিদ ভাইকে অনেক কিছুই বলেছে যা জাহিদ ভাই এখন বলবে। তার মধ্যে তিনি এটাও বলেছিলেন এই ঘরে যে ব্যক্তি আছে সেই ব্যক্তি এখন আছেন যে এই জাদুগুলো করেছেন, তার হাতে একটা সুতা বাঁধা ছিল। আয়না ভেঙে ফেলার সময় সেই সুতা পড়ে গেছিল নিজেই। সুতরাং আপনাদের হাত পরীক্ষা করলেও জানা যাবে কে করেছেন। কিন্তু জাহিদ ভাই তা করবে না। জাহিদ ভাই বলেন, আমি শুরু থেকে বলবো কোথায়, কিভাবে, কখন, কেন, কাকে দিয়ে আপনি এই কাজগুলো করিয়ে দিয়েছেন। আমি সবকিছু বলার আগে বলে স্বীকার করে ফেলুন। জাহিদ ভাই তাকিয়ে দেখলো সবাই জাহিদ ভাইয়ের মুখের দিকে তাকিয়েছে আশ্চর্য হয়ে। জাহিদ ভাই বলে, তবে ঠিক আছে, আনোয়ার বিয়ে করেছেন অনেকদিন হলো, কিন্তু আন্টি মানে আনোয়ারের মা বিয়ের আগে
আপনি চেয়েছিলেন আপনার বোনের মেয়েকে বিয়ে করিয়ে ঘরে তুলে আনবেন, কিন্তু রাজি হয়নি আনোয়ার। এরপর আপনি প্রথমবার চিনি পড়া নিয়ে আসেন আনোয়ার সাহেবকে বসে এনে বিয়েতে রাজি করাতে, কিন্তু সফল হননি। এরপর তো এই মেয়ের সাথে বিয়ে হলো, সন্তান হলো, কিন্তু এতদিনে এই মেয়েটাকে আপনি গ্রহণ করে নিতে পারেননি। আপনার অন্তরে বিষ ঢোকানো হচ্ছিল এই মেয়ে আপনার ছেলেকে দিয়ে আলাদা হয়ে যাবে, সম্পত্তির ভাগ দিতে হবে, ভাই ভাইয়ে ঝগড়া লাগবে, এগুলো বলে আপনি আপনাকে খেপাচ্ছিল। যখন দেখলেন বিয়ের পর আনোয়ারের ভেতরে পরিবর্তন এসে, তখন আপনি ধারণা করলেন এই মেয়ে জাদু করে আপনার ছেলেকে কাবু করে রেখেছে। তারপর আপনার বোনের উস্কানিতে আর আপনার নিজের ক্ষোভ থেকে আপনার গত বছরের ডিসেম্বরে একজন কবিরাজের কাছে যান। কেন আনোয়ারকে বশ করতে হবে? আনোয়ার যেন তার স্ত্রী সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং আপনার বোনের মেয়েকে বিয়ে করে, সেজন্য যেদিন ডাবের পানিতে সেই কবিরাজ আপনার মাথার চুল, আনোয়ারের কাপড় এবং চুক দিয়ে জাদু করলো, আপনি এতটাই অন্ধ হয়েছিলেন মা যে নিজের সন্তানের ক্ষতি করছেন তা বুঝতেই পারছিলেন না। তাদের কথা মতো আয়নার পেছনে এবং দেয়ালে বিভিন্ন জিনিস লাগিয়ে দিতেন। যখন দেখতেন আপনার ছেলের এই আচরণগুলো, তখন আপনার সেই বোন বলতো, দেখ এত কঠিন বশ করেছে তোর ছেলের বউ, যার কারণে কবিরাজ সেই বশগুলোর সাথে পেরে উঠতে পারছে না, তাই তোর ছেলেকে কষ্ট দেয় সেই জাদুগুলো, যাতে করে তুই এসে আমাদের বলিস কাজগুলো না করতে। আপনি গেল মার্চ মাসে একটা ছেঁড়া ওড়না নিয়ে এসেছিলেন, যেটা কবিরাজ দিয়ে বলেছিল আপনার ছেলের বিছানার ভেতরে ঢুকিয়ে দিতে। জাহিদ ভাই বলছে, আপনি কি জানেন আন্টি সেই ওড়নাটা কিসের? সেই ওড়নার ফাঁস দিয়ে একজন আত্মহত্যা করেছিল। জানতেন না তো কি করেছিলেন? আরেকজনকে আপনি অন্ধ বিশ্বাস করে আপনার এই ছেলের গলায় ফাঁস দিয়ে মরতো, আর 2-3 মাস পর তখন ওকুল হারাতেন। আপনার ডান হাতে একটা সুতা পরে দিয়েছিল সেই কবিরাজ, গতকাল সেই সুতা পরে গিয়েছিল, তাই না? আপনার হাতটা দেখান। জাহিদ ভাইয়ের কথা শুনে রাসেল আগে উঠে যে তার মার ডান হাতের কবজি পরীক্ষা করে, ঠিকই দেখতে পায় তার হাতে গোল পরা দাগ। তিনি কান্নায় ভেঙে পড়েন। রাসেল প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছিল ওনার মায়ের উপর। আনোয়ার ঠায় তাকিয়ে রইল তার মায়ের দিকে। আন্দাজ করুন কেমন পরিবেশ। অনেক কিছুই হলো। জাহিদ ভাইকে আমির সাহেব বলে দিয়েছিল আনোয়ারকে আর তাদের সাথে থাকতে দেওয়া যাবে না যতদিন পর্যন্ত সে সুস্থ না হয়। তাই তাকে জাহিদ ভাই তার শ্বশুর বাড়ি চলে যেতে বলে। পরে আনোয়ার সাহেবের ঘরের দেয়াল ভেঙে বেশ কিছু তাবিজ এবং সেই সাপটাকে বের করে ফেলেন জাহিদ ভাই। প্রথমবার খোঁড়ার সময় জীবিত ছিল, তোষক থেকে সেই ওড়নাটা বের করে সেখানে পুড়িয়ে ফেলেন এবং প্রায় 1 বছর বিভিন্ন আমল এবং কাজ করার পর আনোয়ার সাহেব সুস্থ হয়ে ওঠেন। জাহিদ ভাই গতকাল বলেছিলেন কাঁটা ফুটলে কি সেই কাঁটা আপনি সেরে যাবে, নাকি সেই কাঁটা তুলে ফেলতে হবে? এটার বলার পেছনের কারণ হলো, জাদু করা হয় অবশ্যই কোনো বস্তু দিয়ে, সেই বস্তু ধ্বংস না করলে প্রভাব থেকেই যাবে। মামুন তার যুবক বয়সের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি মামুন সাহেবের শেয়ার করা ঘটনায়। 80 দশকের কথা। মামুন সাহেব তখন একেবারেই যুবক। তিনি কলেজে পড়েন এবং মেস করে থাকেন মিরপুর 14 নম্বরে কোনো একটি জায়গায়, স্টুডেন্ট মেসে। তার সাথে তার যারা বন্ধু আছে তারা খুবই ক্লোজ, তো ভালোই সময় কাটে তাদের। মামুন সাহেবের বাবা মোটামুটি অবস্থা সম্পন্ন মানুষ ছিলেন। তিনি ছেলেকে ঢাকায় এই চলাফেরার জন্য একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন, 100 সিসির মোটরসাইকেল, ইয়ামাহা সেই সময়কার। তো এটা নিয়ে তিনি খুব ঘোরাঘুরি করতেন বিভিন্ন জায়গায়। তো একদিন রাতে তিনি এরকম ঘুরতে গিয়েছেন। একটা সিনেমা হল ছিল সেখানে, তিনি যেখানে থাকতেন তার কাছাকাছি জায়গায় একটা সিনেমা হল ছিল। তো রাতের বেলা সিনেমা দেখতে গিয়েছেন তিনি। তখন 9টা-12টা শো চলে, এটা লেট নাইট শো। তো মামুন সাহেব নাকি প্রায় তার বন্ধুদের নিয়ে সেখানে যেতেন, সিনেমা দেখতেন। ওখানে সিনেমা দেখতে গিয়ে বেশ ঘোরাঘুরি করছেন। তখনও সিনেমা শুরু হতে বেশ খানিকক্ষণ বাকি, তিনি পৌঁছে গেছেন প্রায় রাত 8টার দিকে। তো ঘোরাঘুরি করতে করতে তার সাথে দেখা হয়ে গেল তাদের গ্রামের এক বড় ভাইয়ের, যার নাম নাসির। মামুন সাহেবরা তাকে নাসির ভাই বলে ডাকতো। তো মামুন সাহেবদের সাথে নাসির ভাইয়ের বেশ ভালো সম্পর্কের কারণ হচ্ছে নাসির ভাই খুব মাইডিয়ার টাইপের মানুষ ছিলেন এবং তিনি মামুন সাহেবদের নিয়ে আড্ডা দিতেন, ঘুড়ি উড়াতেন, এদিক ওদিক যেতেন, বাজারে যে এটা ওইটা কিনতেন, খেতেন, গল্প করতেন, খোশ গল্প করতেন একসাথে। তো দেখা যেত নাসির ভাইয়ের বন্ধু যারা ছিল তারা ছোটদের এতটা কাছে ভিড়তে দিতে চাইতো না, কিন্তু মামুন সাহেবরা তার থেকে বছর 3 ছোট হওয়ার পরেও নাসির ভাই তাদের সাথে ঠিকই মিশতেন, তাদেরকে অ্যাক্সেস দিতেন, তাদের নিয়ে ঘুরতে যেতেন, তাদের নিয়ে ঘুড়ি উড়াতেন, তাদেরকে একেবারে বন্ধুর মতোই দেখতেন। এই কারণে মামুন সাহেবদের কাছে নাসির ভাই বেশ প্রিয় একটা ক্যারেক্টার।
তো যাই হোক, এই দেখা হয়ে যাওয়াতে বেশ ভালো লাগলো মামুন সাহেবের। তিনি নাসির ভাইকে নিয়ে বসলেন একটা চায়ের দোকানে, তারা চা সিঙ্গারা খাচ্ছেন, গল্প করতেছেন। তো মামুন সাহেব জিজ্ঞেস করলো, তারপর ভাই আপনি এখন এখানে কিভাবে কি? তো বলতেছে, নাসির ভাই বলতেছে যে আমি ঢাকায় আসছি আসলে ব্যবসার কাজে, এখান থেকে অনেক প্রোডাক্ট নিয়ে যাই, চুজ করে করে নিয়ে যাই, আমার তো দোকান আছে ওইখানে জানো। তো বলছে হ্যাঁ আপনার দোকান তো ছিল, বলে ওইটার আর অনেক বড় করছি, ওখানে অনেক প্রোডাক্ট উঠাইছি এবং ঢাকা থেকে নিয়ে যাই। আর নাসির ভাই বললেন যে তার চাচার এখানে একটা জায়গা আছে মিরপুরে কোন একটা জায়গায়, একটু ডিপে। তখনকার সময় মিরপুর ওই জায়গাগুলো এত ডেভেলপড হয়নি, একেবারে গ্রামের মতো অবস্থা, পুরোই গ্রামের মতো ছিল। যাই হোক, সেখানে যখন নতুন জায়গা জমি হচ্ছে, প্লট হচ্ছে, সেই জায়গায় এই নাসির সাহেবের চাচা একটা জায়গা নিয়েছেন। জায়গা নিয়ে সেই জায়গায় তিনি বাউন্ডারি ওয়াল করে ঘর করে দিচ্ছেন টিনের। তো নাসির সাহেব ঢাকায় যখন আসেন ওইখানেই থাকেন, সেই ঘরেই থাকেন মোটামুটি মাসের মধ্যে প্রায় 2 সপ্তাহের মতো তার এখানে থাকা হয়। আর ভালোই জায়গাটা, তিনি বললেন যে একেবারে নিরিবিলি গ্রামের মতোই লাগে। তো তিনি বললেন মামুন সাহেবকে যে তুমি এসে আমরা আড্ডা দিব না, যখন আমি ঢাকায় থাকি এসে আড্ডা দিব না। তিনি বুঝাই দিলেন মামুন সাহেবকে কিভাবে আসতে হয়, মানিকদির কোন অঞ্চল দিয়ে এভাবে ঢুকে ওই জায়গায় যেতে হয় আর কি, বুঝাই দিলেন। এরকম বললো যে একদম পুরো গ্রামের মতো, তোমার লাগবে না, তবে আসতে একটু সমস্যা হবে কারণ রাস্তাঘাট খুব একটা ভালো না, এই হচ্ছে অবস্থা। তো মামুন সাহেব বললেন যে অসুবিধা নাই ভাই, আমার তো একটা আছে মোটরসাইকেল এখানে এই। আর মামুনও তার মেসের ঠিকানা দিল নাসির ভাইকে, বললো যে আপনি চলে আসেন, আপনি যদি ঢাকা আসেন আমাদের মেসে এসে বেড়াইতে পারবেন, অসুবিধা নাই, আমরা ছাত্ররা থাকি কয়েকজন। যাই হোক, অনেকক্ষণ গল্প গুজব করে নাসির ভাই বিদায় নিলেন, মামুন সাহেবও চলে গেলেন তার সিনেমাতে। এরপর বেশ অনেকদিন চলে গেছে, সময় নর্মালি পার হচ্ছে মামুন সাহেবের। তিনি নর্মালি তার ক্লাস করেন, তিনি এর মাঝে 2টা বাচ্চাদের পড়ানোর কাজ নিছেন, ওই টিউশনি করেন মিরপুর 1 নম্বরের কাছে গিয়ে। যেহেতু তার মোটরসাইকেল আছে তার সমস্যা হয় না, তো এইভাবেই চলছে আর কি। তো একদিন মামুন সাহেব গেছেন টিউশনি করাইতে, তো পড়াচ্ছেন, সন্ধ্যার সময় পড়াইতে যেতেন বাচ্চাগুলোরে। তো পড়াশোনা শেষ, রাত বাজে 9টা, তিনি বের হয়ে আসলেন স্টুডেন্টের বাসা থেকে। বের হয়ে এসে তিনি মোটরসাইকেলটা স্টার্ট দিচ্ছেন, এই সময় দেখলেন যে বেশ বাতাস ছুটছে, দমকা বাতাস। তিনি বুঝলেন যে ঝড় বৃষ্টি আসবে। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু তিনি বের হয়ে আসছেন, স্টার্ট দিয়ে দিলেন মোটরসাইকেল, রওনা দিয়ে দিলেন সামনে। তো যাচ্ছেন, ওই গলির ভেতর থেকে বের হয়ে এসে মেন রোডে উঠছেন। মেন রোডে উঠে তিনি তার বাড়ির দিকে যাচ্ছেন, না সোজা যাবেন আর কি। এর মধ্যে হঠাৎ বৃষ্টি পড়া শুরু হলো, মোটা মোটা মানে ফোঁটা, বৃষ্টির বড় বড় ফোঁটা টপ 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 করে পড়তেছে, এবং কিছুক্ষণ পরে প্রচন্ড বর্ষণ শুরু হলো, তুমুল বর্ষণ, তার সাথে বাতাস। মানে সামনে দেখা যাচ্ছে না কিছু, এদিকে রাস্তা হচ্ছে একদম পিচ কালো রাস্তা, ল্যাম্পপোস্ট গুলো সব নেভা সামনে, মানে ইলেকট্রিসিটি চলে গেছে। মামুন সাহেবের হেডলাইটও খুব বেশি কভার করতেছে না, তখনকার মোটরসাইকেলের হেডলাইট এত স্ট্রং ছিল না। মামুন সাহেব আস্তে করে দেখলেন যে কি করা যায়। রাস্তার এক পাশে দেখলেন যে একটা শেড আছে, বাসের যাত্রী শেডের মতো এরকম। তো তিনি তাড়াতাড়ি ওইদিকে বাইকটাকে মানে নিয়ে গেলেন, একদম পাশে, রাস্তার পাশে রেখে তাড়াতাড়ি নেমে গেলেন বাইক থেকে, নেমে তাড়াতাড়ি শেডের নিচে যায় দাঁড়ালেন। আরো কিছু মানুষ ওইখানে আছে, দাঁড়ায় আছে বৃষ্টিতে, এবং প্রচন্ড বৃষ্টি তোড় এসে বাড়ি মারতেছে, বাতাস সহ। মানুষ ভিজে যাচ্ছে, মানুষজন ভিজে যাচ্ছে, ওখানে আসলে খুব একটা কাজ হচ্ছে না। মামুন সাহেব চিন্তা করতেছেন যে তিনি এখানে দাঁড়ায় থাকবেন না চলে যাবেন। তো একবারে পিছনে এসে দাঁড়াইছেন, ওখানে একটা সিমেন্টের বেঞ্চি আছে। তো মনে হলো বেঞ্চি থেকে তারা কেউ বললো মামুন না। তো শব্দটা খুব আস্তে আসছে, এই শব্দ মানে বৃষ্টির যে তোড়, মানে ওই যে উপরে টিনের শেডে পড়তেছে, পাশে পড়তেছে, এই শব্দের মধ্যে এই শব্দ শোনাই যাচ্ছে না। তো তিনি একটু অবাক হয়েছেন যে তারে কেউ ডাকতেছে নাকি, এরকম এখানে কে ডাকবে তারে। তো তিনি একটু ইগনোর করার চিন্তা করছিলেন যে কে ডাকতেছে কে জানে, এখানে অন্য কাউরে ডাকতে পারে। তারপর যখন আবার ডাকলো এই মামুন, তখন তিনি বুঝলেন তাকেই ডাকতেছে পেছন থেকে। তো তিনি ঘুরে তাকাইলেন, তাকায় দেখতেছেন বেঞ্চের উপর কেউ বসে আছে, চেহারা দেখা যাচ্ছে না, অন্ধকার তো, ইলেকট্রিসিটি নাই, তার মধ্যে এরকম মানে অন্ধকার, বৃষ্টি হচ্ছে, মধ্যে চেহারা দেখা যাচ্ছে না, জাস্ট বোঝা যাচ্ছে যে একটা শার্ট একটা প্যান্ট পরা একজন, মানে এবং মাথার উপরে মানে টুপি দেয়া, টুপি পরলে যেরকম সেরকম। তো তিনি বুঝতে পারতেছেন না কে। যায় মামুন, আমি নাসির। উনি তখন অবাক হলেন, আরে নাসির ভাই আপনি এখানে? কাহা এখানে আটকায় গেছি। বলে কি ব্যাপার, তুমি এখানে কি করো? কারি আমি তো বাসায় যাইতেছিলাম টিউশনি শেষে, দাঁড়াইছি। তো দুজনে কথাবার্তাই হচ্ছে, কেউ কারো কথা খুব বেশি স্ট্রং ভাবে শুনতে পাচ্ছে না। এর মাঝে নাসির ভাই গলা উঁচায় বললেন যে মামুন আমার বাসায় চলো, আমার বাসা বেশি দূর না এখান থেকে, চলো, তোমার তো আর এরকম দেখা হয় না, কবে তোমার নিয়ে যাবার, তুমি কবে আসবা, চলো। তো মামুন সাহেব বলতেছে যে আরে ভাই এই যে বৃষ্টি হইতেছে কেমনি কি, আমার বাসায় তো আমি যাওয়ার চিন্তা করতে পারতেছি না, বৃষ্টি থামুক তারপর দেখি, দাঁড়ান কিছুক্ষণ দাঁড়াই। তো তখন নাসির ভাই বলছে হ্যাঁ বৃষ্টি থামবে একটু পরে, অসুবিধা নাই, বসো দাঁড়াও এখানে।
তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আসলে বৃষ্টি একটু পর কমে আসলো, তো তিনি বেরোয় আসলেন মামুন সাহেব ছাউনির নিচ থেকে। ওই নাসির ভাই বেরোয় আসলো। অন্ধকারে কেউ কাউকে খুব ভালো মতো দেখতে পাচ্ছে না। তো নাসির ভাই বলতে, চলো চলো আমার বাসায় চলো, আমার বাসায় তো তোমার যাওয়া হয় নাই, আর কবে তোমার আমি নিয়ে যাব, তোমার ওখানে আসবো, অনেক ঝামেলা, চলো আজকে চলো চিনাই দিয়ে আসো। তো মামুন সাহেব কিছু মনে না করে বললো আচ্ছা ঠিক আছে চলেন। তো যাই হোক তারা গেল, মোটরসাইকেলে বসলো, আবার মোটরসাইকেলে একটু মুছে কাপড় ছিল এখানে। তো রাস্তায় মোটামুটি খানিকটা পানি হয়েছে আর কি, এর মধ্যে দিয়ে এগোয়ে চললেন তারা দুজন। চলতে চলতে এক সময় মানে ওই মেন রাস্তা থেকে ঢুকে যে দেখলো যে এরকম একটা চিকন রাস্তার মধ্যে উঠছে। মামুন সাহেবকে ইনস্ট্রাকশন দিচ্ছে নাসির ভাই পেছন থেকে। তো যাচ্ছে যে যেতে যেতে দেখলো যে একেবারে মাটির মতো রাস্তা, মানে একদম কাঁচা রাস্তার মতো রাস্তা, গ্রামের মতো, সেটার মধ্যে ঢুকে গেল। হেডলাইটের আলোতে দেখা যাচ্ছে রাস্তা ভিজা ভিজা, এবং গাছপালা আশেপাশে যেগুলো আছে ওগুলো থেকে পানি পড়তেছে, টপ 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 করে পানি পড়তেছে। আর মানে মোটামুটি মনে হচ্ছে পুরো গ্রাম। মানে এই জায়গা, এই অঞ্চলটাতে এর আগে মামুন সাহেব আসে নাই, তার এইবার ফার্স্ট আসা। তো নাসির সাহেব তাকে ইনস্ট্রাকশন দিয়ে নিয়ে যাচ্ছে। তো যাচ্ছে রাস্তা দিয়ে, এবং কথাবার্তা খুব যে হচ্ছে তা না, মোটরসাইকেলের সাউন্ড আছে, আর রাস্তাতে সাবধানে চালাতে হচ্ছে, কাঁচা রাস্তা, জায়গায় জায়গায় দেখতেছে যে পানি এরকম নেমে যাচ্ছে নিচে, মানে এই পাশ থেকে পানিটা নেমে ওই পাশে চলে যাচ্ছে, এরকম ছোট একটা ইসের মতো আর কি, গর্তের মতো যেতে পানি চলে যাচ্ছে। এর মাঝখান দিয়ে কাটায় কাটায় যেতে হচ্ছে। তো চলতে চলতে অনেক দূর চলে আসছে। মামুন সাহেব বলতেছে যে নাসির ভাই আর কত দূর, বলে আরে আরে চলো চলো এই সামনে। এরকম করতে করতে দেখলো যে যেই জায়গায় এখন আসছে দেখলো মামুন সাহেব, এইটা পুরাপুরি মনে হয় যে তাদের গ্রাম যেরকম আছে সেরকম, গাছপালা ওরকম, এবং গাছ গাছালির সাথে যে বৃষ্টি হচ্ছে এগুলো থেকে পানি পড়তেছে, বাঁশঝাড় আছে কয়েক জায়গায়। এরকম ঘুরতে ঘুরতে এক জায়গায় এরকম মোড় নিয়ে আসলে এসে বললো, দূরে ওই যে দেখছো ওই যে ঘরের দেখা যায়, মানে অংশ দেখা গেলো যে একটা বাউন্ডারি করা দেয়াল, প্রায় হবে 3 ফিট 3.5 ফিট উঁচা বাউন্ডারি, তার ভেতর থেকে ঘরের অর্ধেক দেখা যাচ্ছে, টিনের ঘরের অর্ধেক, এখানে অন্ধকার। এবং সেই ঘর থেকে বেশ খানিকটা দূরে আরো কতগুলো ঘরের স্ট্রাকচার দেখা যাচ্ছে, কিছু গাছপালা দেখা যাচ্ছে, কিন্তু কোনো ঘরের মধ্যে ওরকম আলো নাই। তার মানে হচ্ছে এখানে ইলেকট্রিসিটি নাই, সে বুঝতে পারলো। তো সে জিজ্ঞেস করলো পিছনে নাসির ভাইকে যে নাসির ভাই কি এনে কি ইলেকট্রিসিটি নাই? আছে, সব জায়গায় আছে, আমার বাসায় কিন্তু নাই, আরো 2-1টা বাসাও নাই। বলে আপনার বাসায় ইলেকট্রিসিটি নাই, আপনি কেমনে আছেন? আসি আমি রাত্রেবেলা হ্যারিকেন জ্বালাই, মোম জ্বালাই, এইভাবে থাকি। যাই হোক অসুবিধা নেই, চলো খারাপ লাগবে না তোমার। তো বলতে বলতে এগিয়ে গেল তারা। তো এক সময় একটা জায়গায় পৌঁছাইলো, ওই জায়গায় বাউন্ডারি ওয়াল যেখানে দেখাইছিল আসলে নাসির ভাই দূর থেকে। তো বললো যে এই জায়গায় নেমে যাও। তো দেখলো একটু নিচা, যেই রাস্তাতে সে আছে সেখান থেকে একটু নিচে নেমে যেতে হবে। তো মামুন সাহেব নেমে গেলেন মোটরসাইকেল নিয়ে, ঢুকলে ওই গেটের সামনে আসলেন, যে ওই জায়গায় বাউন্ডারি ওয়াল এসেছে, গেট একটা টিনের গেট। নাসির সাহেব যে ওই টিনের গেটটা সরাই দিলেন, আর মামুন সাহেব ঢুকাইলেন ওইখানে মোটরসাইকেল। তো ঢোকার পর তো বেশ ফাঁকা একটা উঠানের মতো জায়গা, বেশ ভালোই লাগলো, ঘাস টাস আছে এক পাশে, এবং তার এক কোনায় বেশ বড় একটা বাঁশ ঝাড়, মোটামুটি বেশ অনেকগুলো বাঁশ এখানে। আর তার পাশে একটা কুয়া, মানে এই কুয়া থেকেই মনে হয় পানি ব্যবহার করেন তারা, একটা কুয়া। আর তার পেছনে ওই যে টিনের ঘরটা, আর এক পাশে একটা ছোট্ট শেড আলা রান্নাঘর খোলা, মানে ওইটা দেয়াল টেয়াল নাই, আর বাথরুম পেছন দিকে। তো এগুলো সবই দেখা যাচ্ছে এখান থেকে, মোটরসাইকেল নিয়ে ঢোকার পর মানুষ সবই দেখতে পাচ্ছেন। তো ভালো লাগছে, খারাপ না। তিনি মোটরসাইকেলটা এক পাশে রাখলেন, তো রেখে তালা দিচ্ছেন মোটরসাইকেলে, দেখলেন নাসির ভাই হেঁটে গিয়ে ওই যে ঘরের দরজা খুলছেন, খটখট শব্দ হচ্ছে ওখান থেকে। তো দরজা খোলার পরে একটু পরে তিনি যখন তালা মেরে উঠে আসতেছেন, দেখলেন যে নাসির ভাই বেরিয়েছে হারিকেন নিয়ে, হারিকেন জ্বলতেছে, হারিকেনের আলো পড়ছে সামনের যে উঠানের দিকে। তো পরে দেখতেছে যে ওখানে ঘাস আর পানি, বেশ সুন্দর লাগতেছে দেখতে, ঘাসের মধ্যে চিকচিক করতেছে পানি হারিকেনের আলোয়। মামুন সাহেবের মনে হলো তিনি আবার গ্রামে চলে আসছেন। তো তিনি বললেন যে নাসির ভাই ভালোই তো, এনে আপনি কি একা থাকেন, ভয় লাগে না আপনার? তো দেখলেন যে নাসির ভাই মনে একটা নিঃশ্বাস ফেলে বললেন যে আরে ভাই, ভয়ের মধ্যে বসবাস করলে আর ভয় লাগার কিছু নাই। তো মামুন সাহেব মনে করলেন এটা আবার কেমন উত্তর হইলো, তার কিছু বললো না। তিনি হেঁটে গেলেন, যে বললেন যে এখন কি করবেন ভাই, খিদা তো লাগছে, খাওয়া দাওয়া কি হবে? তো নাসির ভাই বললেন যে দেখি কি রান্না করা যায়, খিচুড়ি টিচুড়ি রান্না করবো আর কি। তো ওই হারিকেন রেখে নাসির ভাই ঘরের মধ্যে গেলেন, তিনি বুঝলেন যে এখানে তাদের রান্না বাড়ার আয়োজন হবে। তো মামুন সাহেব দাঁড়ায় আছেন বাইরে হারিকেন নিয়ে। ভেতর থেকে নাসির ভাই তাকে ডাক দিয়ে বললেন যে মামুন, ঘুরে বেড়াও, দেখো জায়গাটা, বাসাটা কিন্তু বড় আছে, সামনে উঠান ছাড়া পিছনে জায়গা আছে ঘরের পিছন দিয়া। হারিকেন রেখে আসছি না, যাও হাইটা দেখো, অসুবিধা নেই, পানি বেশি জমে না এখানে, আমি এগুলো সব জোগাড় করি আগে। তো মামুন সাহেব বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তিনি হারিকেন নিয়ে আস্তে আস্তে হেঁটে ডান দিকে গেলেন ঘরের, গিয়ে ওই যে কুয়াটার পাশে গেলেন, দেখলেন যে একটা কুয়াটার পাড়টা মোটামুটি উঁচু করা, মানে যেটাকে ইদারা বলে অনেকে।
তো ওখানে হারিকেনটা রেখে তাকালেন, ভেতরে দেখতেছেন যে অনেক নিচে, মানে পানি অনেক নিচে। তিনি একটু মজা করে এখানে শব্দ করলেন, শব্দ করলে একো হইলো, একোটা খুব ভাল লাগতো। মামুন সাহেব নিজের নাম বললেন, মামুন, তো সাথে সাথে মামুন মুন করলো, মানে এরকম একো উঠলো। তিনি আবার বললেন নাসির, ওই নাসির শব্দটা একো হয়ে আসলো। তো তার কাছে বেশ মজা লাগতেছে, তিনি হাসতেছেন, আবার হা 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 করে হাসতেছেন, ওই হাসির একো শুনতেছেন। এটা তার কাছে বেশ মজার একটা খেলা হয়ে গেল। তিনি বেশ খানিকক্ষণ ওইখানে দুষ্টুমি করলেন ইদারার সামনে দাঁড়ায় দাঁড়ায়। তো তারপরে তিনি হ্যারিকেনটা নিলেন, নিয়ে হাঁটা ধরলেন, হেঁটে হেঁটে ঘরের পেছনে গেলেন। পেছনে অংশে যে দেখতেছেন যে ঘরের পেছনে বড় দুইটা তাল গাছ আছে। তো তিনি এই তাল গাছগুলো কিন্তু দূর থেকে তিনি খেয়াল করছিলেন যে এরকম গাছ আছে, দেখলেন বড় দুইটা তাল গাছ, কেমন জানি কিম্ভূতকিমাকার ভাবে হয়েছে নিচের দিকটা, এবং বেশ উঁচা হয়েছে জায়গাটা, নিচের মানে যেখান থেকে তাল গাছটা উঠছে জায়গাটা কেমন জানি। আর তারপর তিনি দেখলেন যে তাল গাছের ওই পারে বেশ একটা উঁচু ঢিবির মতো। এগুলো কিন্তু সব এই বাউন্ডারি ওয়ালের ভেতরে, এই পেছনে বাউন্ডারি ওয়াল আছে। মামুন সাহেব হাঁটতে হাঁটতে আর একটু সামনে গেলেন, তাল গাছের নিচে দেখলেন যে ওইখানে একটা কবর আছে, মানে সেই তাল গাছ দুইটার এই পাশে একটা কবর। এটা একটা কবর তিনি বুঝতে পারেননি আগে, বেশ উঁচু করে ঢিবি করা, এবং ওই পাটটা কেমন বাধাই দেওয়া আর কি, ইট দিয়ে বাধাই করা। তো কবরের সামনে এসে একটুখানি তার জানি কেমন লাগা শুরু করলো মামুন সাহেবের, মানে অস্বস্তি লাগলো এখানে। এমনি গ্রামের মানুষরা তখন উঁচু তাল গাছ ভয় পেত, এইখানেও তাল গাছটা ওরকমই লাগতেছে, কারণ বাউন্ডারি ওয়াল কিন্তু প্রায় 3.5 ফিটের মতো, এর বেশি না। তিনি ওই ওয়ালের ওই পারে দেখতেছেন যে একেবারে ধুধু জায়গা, মানে ধুধু জায়গা, ওইখানে মনে হয় জমি চাষাবাদ করে মানুষ ওই পাশে, মানে পুরো ফাঁকা জায়গাটা। দূরে কত দূর, এই অন্ধকারে এখন তো ইলেকট্রিসিটিও নাই, কিছুই দেখা যাচ্ছে না ওই পাশে। একটু মামুন সাহেবের একটু ভয় লাগলো, তিনি কেমন জানি লাগলো। আর এই তাল গাছ কবরের এই পাশে ডান দিকে গেলে একটা আম গাছ আছে, আম গাছটা বেশ ছড়ানো, ডালপালাগুলা মানে বেশ, আম গাছটা যতটুক না উঁচু, তার থেকে ডালপালা মেলে গেছে বেশি, চারিপাশে ছড়ায় গেছে। যেমন কোন ছবিকে যদি চ্যাপটা করে দেওয়া হয় যেরকম লাগে, অনেকটা ওইরকম ডালপালাগুলো একদম মেলে আছে। মানে তিনি বুঝলেন যে এই আম গাছে বাচ্চা ছেলেপেলেরা থাকলে এখানে বসে থাকতো সব। এখানে তিনি চিন্তা করলেন যে ডালে উঠে উঠে বসে থাকতো, এত এত লম্বা লম্বা ডাল এদিক ওদিকে স্ট্রেচ করছে। যাই হোক, তার কাছে বেশ অস্বস্তি লাগলো, একে তো বিদ্যুৎ নেই এরকম, আর অনেকক্ষণ ধরে নাসির ভাইয়ের কোনো সাড়া শব্দ নাই। তিনি এখানে যে হাঁটতেছেন আসছেন, আবার ওখানে যে কুয়ার সামনে বসে চিৎকার করছেন, কোনো খবর নাই। যাই হোক, তিনি হেঁটে হেঁটে ঘুরে তিনি ওই পাশ দিয়ে যেতে পারতেন, তা না করে তিনি এই পাশ দিয়ে ঘুরে আবার আসলেন, ব্যাক করলেন, কুয়ার পাশ দিয়ে আসলেন। এসে ততক্ষণ দেখতেছেন যে নাসির ভাই ওখানে ওই যে খোলা জায়গাটা, মানে তাদের যে রান্নাঘর একটা দেখছিলেন, খোলা রান্নাঘর, জাস্ট উপরে ছাউনি দেওয়া আর কি, ওইখানে তিনি চুলার মধ্যে আগুন ধরাইছেন, কাঠ লাকড়ি টাকড়ি কি দিয়ে ওখানে আগুন ধরাইছেন, লাকড়ির চুলা আগুন ধরাইছেন, এবং তিনি জিনিসপত্র রাখা আশেপাশে রান্না বাড়া করবেন এরকম। তো তিনি গেলেন হাঁটতে হাঁটতে নাসির ভাইয়ের ওখানে হ্যারিকেনটা নিয়ে। তো দেখতেছেন যে চুলার আগুন খুব বিচিত্র লাগতেছে, চুলার আগুন থেকে যে বেরোচ্ছে আলো, সেটাতেই ওই জায়গাটা আলোকিত হয়ে যাচ্ছে, মানে ওই চুলার আশেপাশে, এবং সেই আগুনের আলো এসে নাসির ভাইয়ের গায়ে পড়তেছে, কেমন যেন একটা বিচিত্র অন্যরকম একটা মনে হচ্ছে, সিনারি লেখে লাগতেছে তার কাছে। মানে সেই চুলার আগুনে নাসির ভাইকে দেখা যাচ্ছে তিনি এটা ওইটা নাড়তেছেন, রান্না করবেন। তিনি দেখলেন যে একটা এরকম মালসার মধ্যে জিনিসপত্র নিচ্ছেন তিনি, চাল ডাল এগুলা। তো তিনি গল্প শুরু করলেন নাসির ভাইয়ের সাথে। নাসির ভাই তাকে বিভিন্ন কথা বলতেছে, তিনিও বলতেছেন। তো গল্প করতে করতে এবং এক সময় তাদের রান্না শুরু হয়ে গেল, বেশ সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে ওদিকে। তো তিনি জিজ্ঞেস করলেন নাসির ভাইকে যে, ভাই আপনাদের এই পিছনে গেছিলাম, এই ঘরের পিছনে দেখলাম একটা কবর, তো ওখানে কি, মানে ওইখানে কবর কেন, এই জায়গার মধ্যে বাউন্ডারি ওয়ালের মধ্যে কবর কেন? তো নাসির ভাই তার দিকে ফিরলো, ফেরার পর বেশ বিচিত্র লাগতেছে তার চেহারাটা, মানে আলোটা এক পাশে এসে পড়তেছে, একটা পাশ অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে চেহারার একটা দিক ওই চুলার আলোতে আলোকিত, আর একটা দিক অন্ধকার। আর হারিকেনের আলো তো ঘরের ভেতরে পড়ছে, মূলত যেহেতু দরজার ভেতরে রাখছে ওইখানে মামুন সাহেব, এবং তিনি বসে আছেন কিন্তু দরজার ওই যে চৌকাঠের উপরে। তো তাকে নাসির ভাই বলতেছে যে এই কবর সহই এই জায়গা কিনছে আমার চাচা, এবং ওই কবরের আশেপাশে আসলে যাওয়াটা ঠিক না, কবরটা সুবিধার না, তুমি গেছো ওদিকে? তো তিনি বলছে, হ্যাঁ, আপনি তো বললেন আমার ঘুরে দেখতে। আচ্ছা যাক, আমি ভাবছিলাম যে তুমি হয়তো এইখান দিয়ে কুয়ার আশপাশ দিয়ে ঘুরবা, পিছনে চলে গেছো, এটা তো ভাবি নাই। কবরটা একটু সুবিধার না ওই জায়গা, কবরের জায়গাটা। বলে কেন? কইতে তাল গাছ আছে তো, ওখানে একটু সমস্যা আছে। আচ্ছা থাক, ওগুলা বাদ দাও, তুমি বসো, খাবার রান্না হয়ে যাচ্ছে। মনে হলো যে নাসির সাহেব একটু গম্ভীর হয়ে গেল। তো মামুন সাহেব চেষ্টা করলো আর অনেক গল্প করতে, গ্রামের কথাবার্তায়। দেখা গেল যে নাসির ভাই খুব বেশি কিছু বলতেছেন না, তিনি অল্প কিছুই বলেন, গ্রামের কথা এটা সেটা। তো মামুন সাহেব এক পর্যায়ে ভাবলেন যে আসলে খামাখাতেলে আসলাম, উনি আজকে কেমন অফ মোডে আছে,
ওনার সাথে কথা জমতেছে না, কামাখাই আসলাম। তো এটা তার বলা যায় না মুখের উপরে, তো তিনি এগুলো আর কিছু না বলে তিনিও নিজের মতো বসে থাকলেন কিছুক্ষণ। বললো যে একটু পর বললো যে নাসির ভাই ভিতরে কি আপনার আছে, খাট আছে, শোয়া যাবে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। বলে তাহলে আমি একটু শুয়ে থাকি খাটে। যে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও। তো মামুন সাহেব ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখলেন যে খুব একটা মানে ঘর গোছানো কিছু না, মানে একটা চৌকি আছে বড়, চৌকির উপরে পাটি পাতায় এক পাশ দিয়ে ওই তোষক রাখা আর রাখা ভাঁজ করে। তো তিনি ওই তোষকটাকে টেনে নিলেন। তো মনে হলো যে তোষকটা বেশ অনেকদিন পড়ে আছে, কেমন জানি একটা মানে মদা গন্ধ ওটার মধ্যে। মনে হলো অনেকদিন পড়ে থাকলে যেরকম সেরকম, মানে খুব ফ্রেশ না আর কি। তো মামুন সাহেবের একটা অস্বস্তি লাগলো যে এই অবস্থা কেন, আর নাসির ভাই এইভাবে থাকে, উনি কি এরকম মানুষ নাকি? তাকে তো এরকম মনে হয় না আগে, মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন অন্যরকম। যাই হোক, সে টেনে তোষকটাকে সোজা করলো। মনে হয় যে অনেকদিন পুরানো মেটে মেটে যে একটা গন্ধ থাকে, সেরকম একটা গন্ধ সেখানে। তো তিনি সোজা করলেন, কিন্তু তারপরে কি মনে করে আর তোষকে শুলেন না, তিনি ওই চৌকির উপরে ওই যে পাটি পাতা ছিল ওইটার উপরে শুলেন। দেখলেন যে একপাশে মানে ওই যে বালিশ কিছু স্টাক করে রাখা, 2টা বালিশ, বালিশও নিলেন না, মাথার পিছনে হাত দিয়ে শুলেন। আর মনে মনে ভাবতেছেন যে রং ডিসিশন হয়েছে, আসলে আজকে আসাটা ঠিক হয় নাই। এরকম বললো আর আমি হঠাৎ করে চলে আসলাম, এটা ঠিক হলো না, কেমন একটা ব্যাপার। এগুলো চিন্তা করতে করতে শুয়ে আছেন ওইখানে মামুন সাহেব। অনেকক্ষণ তার চোখে না ঝিমুনি লেগে গেছে, অন্ধকার তো, হারিকেনটা আছে ওইদিকে, কিন্তু হারিকেনের আলো তিনি ওই যে চৌকাটার বাইরে রেখে আসছিলেন, হারিকেনের আলো সামান্যই আসতেছে ভিতরে। তো তার চোখে ঘুম লেগে গেল, তিনি ঘুমায় গেছেন, ডিপ স্লিপ, মানে একদম কড়া গভীর ঘুমে চলে গেছেন। এই সময় হঠাৎ করে প্রচন্ড শব্দ হয়েছে, দ্রুম করে শব্দ হয়েছে, দ্রুম করে শব্দ এত জোরে হয়েছে যে মামুন সাহেব লাফ দিয়ে উঠছেন। একদম লাফ দিয়ে উঠে বসে তিনি কিছুক্ষণ বুঝতে পারতেছিলেন না যে তিনি কই আছেন, কি ব্যাপার, এরকম শব্দ করতে হলো, কোথায় আছেন। 2 সেকেন্ড পর তার মনে হলো যে আরে আমি তো নাসির ভাইয়ের সাথে আসছিলাম তার বাসায়, এই শব্দ কিসের? তো তিনি নিজেকে ফাইন্ড আউট করছেন যে তিনি একেবারে অন্ধকার একটা ঘরের মধ্যে আছেন, অন্ধকার ঘরের মধ্যে আছেন, এই মানে কোনো আলো নাই, ডিপ অন্ধকার। তো কিছুক্ষণ পর চোখে একটু আলো শুয়ে আসলো, আলো আধারি শুয়ে আসলো। তাকায় দেখতেছেন যে সামনে যে দরজা, ঘরের দরজা, সেটা একটা পাট খোলা একটা পাট লাগানো, মানে একটা পাট খোলা একটা পাট লাগানো, যেই পাটটা খোলা সেটা দিয়ে রাতের আলো আসতেছে। মানে তার মনে পড়ছে তিনি কিন্তু একটা হারিকেন রাখছেন বাইরে, হারিকেনের কোনো আলো নেই, রাতের আলো আসতেছে। আর ঘরটা ওই আলোতেই যতটুকু আলো দেখা যাচ্ছে, তার চোখে আলো আধারে আরেকটু শুয়ে আসলে তিনি বুঝতে পারলেন যে তিনি একটা ঘরের মধ্যে আছেন, কেউ নাই এখানে। তো তিনি জোরে ডাক দিলেন, এখানে এই নাসির ভাই, নাসির ভাই। দেখলেন যে কোনো সাড়া শব্দ নাই। তো তিনি উঠে গেলেন, উঠে গিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই দরজার কাছে আসলেন দেখার জন্য, উকি দিয়ে। তো দরজাটার ধরে যে আরেকটা পাল্লা সেটাও টান দিয়ে সরাইলেন, সরায় তিনি উকি দিচ্ছেন বাইরে। রাতের শব্দ, ঝিঝি পোকার শব্দ, জোরে জোরে ডাকতেছে ঝিঝি, জোরে জোরে ঝিঝির শব্দ আসতেছে, কেউ নাই। সামনের যে তিনি যে খোলা জায়গাটা দেখছেন, ওই যে কিচেনটা, সেখানে কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা। তো তিনি মনে করলেন আরে আমি এখানে ঢোকার আগে তো চুলা জ্বালাইছিল, রান্না হচ্ছিল, কোথায় সে রান্নার জিনিসপত্র, হাড়ি পাতিল কিছুই নেই এখানে, আর সেই নাসির ভাইও নাই, কেমন একটা অবস্থা। তো তিনি আস্তে করে বেরোলেন ঘর থেকে, বেরোয় ডানে তাকালেন, দেখলেন হারিকেন থাকার কথা, হারিকেনও নাই। তো মানে বেশ অবাক হয়ে গেলেন তিনি। তার সাথে তার মনে একটা ভয়ও ঢুকছে যে কি ব্যাপার, এরকম কেন, মানে পুরো জায়গাটা অন্ধকার, না হারিকেন একটা ছিল, সে হারিকেনও দেখতেছেন না, এবং রাতে ওই যে চাঁদ যে আকাশে আছে, চাঁদটা অর্ধেক চাঁদ, পুরো চাঁদও নাই, মেঘের আড়াল থেকে তাই অর্ধেক চাঁদ একটু বেরিয়েছে, সেটার যে হালকা আলো সেটাতে উঠানটা দেখা যাচ্ছে, স্ট্রং ঝিঝি পোকার ডাক। বৃষ্টি যে হয়েছে এটা তিনি তো শিওর যে বৃষ্টিতে আগে হয়েছে, বৃষ্টি অনেকটা শুকায়ও গেছে এখন, কিন্তু কেউ নাই, ওই রান্নাঘরের সামনে কেউ নাই, ঘরের মধ্যেও তিনি বুঝতে পারছেন যে কেউ নাই, কেননা তিনি তো উঠে আসছেন ঘর থেকে। তো তিনি একটু থতমত খেয়ে গেলেন, থতমত খেয়ে তিনি আবার ঘুরে ঘরে ঢুকলেন, চিন্তা করলেন যে এখানে কি ঘরে ঢুকে শুয়ে আছে নাকি, নাসির ভাই কি শুয়ে পড়ছে, তিনি ঘুমাইছিলেন দেখে। তো তিনি পকেট হাতে যাচ্ছে, তার লাইটার ছিল, লাইটার পাইলেন, লাইটার পেয়ে তিনি ওই লাইটারটা জ্বালাইলেন, মানে করে। তো লাইটার ফস করে জ্বলছে, জ্বলার পর তিনি দেখতেছেন যে না, এই ঘরের মধ্যে তো কেউ নাই, চৌকিটা এই পাশে রাখা, চৌকির উপর দলা মশলা করে রাখা হচ্ছে সেই তোষক, পুরনো তোষক, এবং তিনি আগেই দেখছেন, তিনি শোয়ার সময় খুলছিলেন, গন্ধ বোঝা যায় যে এই তোষক অনেকদিন ধরে এরকম ফেলে রাখা। আর এই ঘরের কোন একটা টেবিল আছে, ঘরের মধ্যে কেউ নেই, এবং ঘরটা দেখে মনে হয় ঘরটা আসলে পরিত্যক্ত। তো তিনি একটু ভয় পেয়েছেন, এর মধ্যে তার লাইটার গরম হয়ে যাচ্ছিল, তিনি লাইটার নিভাই দিলেন, নিভাই দিয়ে তিনি হেঁটে বের হয়ে আসছেন ঘর থেকে। তো ঘরের থেকে যখন বের হয়ে আসছেন, সেই সময় আবার দ্রুম করে শব্দ হলো টিনের চালে। তিনি বোঝার চেষ্টা করলেন ঘটনা কি, লাফ দিয়ে উঠছেন, বোঝার চেষ্টা করলেন ঘটনাটা কি।
তো চিন্তা করলেন যে হয়তো ওই তাল গাছ থেকে তাল পড়ছে এখানে। তাল পড়ার কারণ কি? তালটা তো এতক্ষণ পড়ে নাই, সে যে ঘুমায় ছিল এরকম। তো তখন চিন্তা করলেন যে তাল তো পড়তেও পারে, এটা তো স্বাভাবিক জিনিস। তো যাই হোক, তিনি আস্তে আস্তে হেঁটে ওই যে কুয়ার পাশ দিয়ে আবার গেলেন সেই ঘরের পেছনে। পেছনে যে তিনি দেখতেছেন ওই জায়গা, মানে এই যে তাল গাছ এবং কবরের এখানে। কারণ তিনি চিন্তা করতেছেন যে তিনি কি আসলে এগুলো দেখতেছেন না স্বপ্নে দেখতেছেন, এটা বোঝার চেষ্টা করলেন। ওখানে দাঁড়ায় দেখতেছেন যে হ্যাঁ, ওই যে হালকা চাঁদের আলোতে ভুতুড়িয়ে লাগতেছে ওই তাল গাছ আর ওই কবরের ওইটা। তিনি নিজের গায়ে চিমটি কাটলেন দুই তিনবার চিমটি কাটলেন বোঝার জন্য তিনি স্বপ্ন দেখতেছেন কিনা। তিনি বুঝলেন যে না, তিনি স্বপ্ন দেখতেছেন না, এটা একদম রিয়ালিটি। তো তিনি আস্তে আস্তে ওই হেঁটে আবার এই উঠানের দিকে ব্যাক করতেছেন। উঠানের দিকে যখন ব্যাক করতেছেন তখন তিনি শব্দ পেলেন, দপ করে শব্দ হলো, দপ এরকম শব্দ। তো তিনি ফট করে পেছন ফিরে তাকাইছেন, তাকায় দেখলেন তাল গাছের ওপর থেকে এরকম আগুনের গোলা, মনে হলো আগুনের তাল নিচে পড়লো, দপ করে মাটিতে পড়ে নিভে গেল, আবার দপ করে পড়লে নিভে গেল। তার চোখের সামনে এরকম দুই তিনটা পড়লো। তিনি ভয়ে দৌড় দিলেন ওখান থেকে, মানে তার আর সাহস নেই। মানে মামুন সাহেব তো গ্রামের ছেলে, তিনি গ্রামের অনেক কিছুই এরকম শুনছেন, ভয়ের ব্যাপার স্যাপার। তো তিনি দৌড় দিয়ে ওই ঘরের পাশ দিয়ে বের হয়ে আসছেন। তিনি আবারও ডাক দিয়েছেন, নাসির ভাই, হ্যাঁ নাসির ভাই, কি ব্যাপার? মানে তিনি মানে এটা মনে করতে চাচ্ছেন না, তারপর মনে হয় নাসির ভাই তার সাথে দুষ্টুমি করতেছে কিনা। নাসির ভাই কি ব্যাপার বলতে বলতে তিনি চলে আসলেন ওই কুয়ার পাশ দিয়ে দৌড়ে বসে বেরোলেন। যখন কুয়ার পাশ দিয়ে যখন তিনি বের হয়ে আসতেছেন তখন ওখান থেকে মনে হচ্ছে কুয়ার ভিতর থেকে তাকে ডাকতেছে কেউ। হ্যাঁ, কুয়ার ভিতর থেকে কেউ ডাকতেছে, এই মামুন, মামুন। এবং সেটা শব্দটা ভিতর থেকে চলে আসতেছে এবং ওটা একো হয়ে হয়ে আসতেছে উপরে। তিনি চিন্তা করলেন কুয়ার মধ্যে, এবং কণ্ঠটা নাসির ভাইয়ের মতোই। তিনি কয়েকবার চলে গেছিলেন সামনে, তারপর কি যেন ওই ডাক শুনে তিনি ফিরলেন। তিনি ছিলেন কুয়ার ভিতর থেকে মামুন ভাই ডাকবে কেন, এই চিন্তা করতেছেন। এটা কি মানে আসলেই কিছু না ভৌতিক ব্যাপার স্যাপার, এই চিন্তা করতে করতে তিনি কেন জানি কুয়ার কাছে গেছেন, কিউরিয়াসলি গেছেন। তিনি যখন কাছে গেলেন কুয়ার মোটামুটি কাছে চলে আসলেন, তখন তিনি হাসির শব্দ শুনলেন। ঠিক তিনি যে হাসছিলেন হা হা করে, সে হাসি, এবং হাসিটা এরকম একো হয়ে হয়ে আসতেছে কুয়ার ভেতর থেকে। এরপর সে হাসিটা চিকন হয়ে গেল, মানে মেয়েলি কণ্ঠের চিকন হাসি হয়ে গেল। মামুন সাহেব প্রচন্ড ভয় পেয়েছেন। তিনি দৌড় দিয়ে তাড়াতাড়ি একদম তার মোটরসাইকেলের দিকে দৌড়াইছেন। মোটরসাইকেলে দেখছেন তিনি দাঁড়ানো, ছেড়ে দৌড়াই গেলেন মোটরসাইকেলের দিকে। মোটরসাইকেলের দিকে যখন দৌড়ায় যাচ্ছেন, তার কাছে কেন জানি শব্দ মনে হলো পিছনে একটা। তিনি দৌড়াইতে দৌড়াইতে পিছন ফিরে তাকাইছেন, তাকায় দেখতেছেন যে কুয়ার মধ্যে থেকে মনে হচ্ছে একটা মানুষ বের হইছে, এরকম মানে হাত দিয়ে